এই রাফি, রেডি হয়েছিস? আরে মেয়ে দেখতে যাবি বললি, আর এখন এত লেট করছিস। মেয়েদের মতো এত কি সাজগোজ করছিস? বের হ। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, চুলের স্টাইল মেরে নিজেকে একবার দেখে চলেছি। হ্যান্ডসাম লাগছে বটে, মেয়ে দেখতে যাব বলে কথা। বেস্ট দেখতে তো হবে, শুনেছি মেয়ে দেখতে হেব্বি সুন্দরী। সেখানে আমাকেও তো সুন্দর দেখাতে হবে, না হলে নিজের কাছেই প্রেস্টিজ থাকবে না। চলুন মেয়ে দেখে আসা যাক। আমি বের হতেই ছোট বোন মারিয়াম আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া এত দেরি করলি, কেমন করছিলি? ছেলেদের ব্যাপার ছুটকি, বুঝবি না। বাবা, এমন ভাব করছিস যেন যুদ্ধ করতে চাচ্ছিস। মেয়েটা তো দেখতে চাচ্ছিস। এত কথা বলছিস কেন? বেশি কথা বললে নিব না কিন্তু, বাসায় রেখে যাব। ও আম্মু, দেখেছো ভাইয়া কি বলছে? তোরা দুইটার মানুষ হবি না। এই রাফি, তুই তো বড়, তুই ছোটদের মতো কি করছিস? দেরি হচ্ছে, চল। তোর আবু গাড়িতে বসে আছে, চল জলদি। গাড়িতে বসে আসাদ সাহেব মানে আমার বাবা বলল, তোমাদের আসতে এত লেট হলো? ও মা, তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো, ওর জন্যই তো এত লেট হলো। আব্বু মেয়ে দেখতে যাচ্ছি, একটু প্রস্তুতি নিতে হবে না? এই প্রথম যাচ্ছি। গাধা, মেয়ে দেখতে যাচ্ছিস, বিয়ে করতে না। নে ওঠো সবাই। আচ্ছা আব্বু, তোমার বন্ধুর মেয়ে কি আমাকে দেখেছে? না মানে আমি তো দেখিনি। চুপ করে বসবি, এত কথা বলিস কেন? গেলেই দেখতে পাবি। ওকে ঠিক আছে। গাড়িতে বসে আছি, যেতে 30 মিনিট লাগবে। মূলত জ্যাম না থাকলে 20 মিনিটও লাগতো না। যাই হোক, 1 সপ্তাহ আগেই আব্বু আম্মু বলল আব্বুর বন্ধুর মেয়ের নাকি বিয়ে দেবে। আমি এখন অনার্স 3rd ইয়ারে, মেয়েটা নাকি আমার সাথেই পড়ে, দেখতেও নাকি পরীর মতো। তাই আমিও রাজি হয়ে গেলাম। ভাই, বিয়ে তো একদিন করতেই হবে, কেননা যৌবন থাকতেই হিল্লেটা করে ফেলি। তাই মত দিয়ে দিলাম, চলুন দেখি কি হয়। যথা সময়ে আমরা চলে আসলাম মেয়ে দেখতে। ভাই আব্বুর বন্ধুর বাসা তো সেই যাকে বলে ওয়াও, বাইরে থেকেই দেখতে সুন্দর লাগছে, ভেতরে কেমন হবে তাহলে? আমি আম্মু আব্বুর সাথে ভেতরে চলে আসলাম। বাবা, ভেতরে তো লোকজন অনেকেই আছে দেখছি, মনে হয় মেয়ে দেখতে আসবো বলে আত্মীয় স্বজনরা এসেছে। আমি কোনো মতে চারিদিকটা দেখলাম, বেশ গোছানো বাসা। আমরা ভেতরে আসতেই আব্বুর বন্ধু হান্নান সাহেব আমাদের স্বাগতম জানালো, আমাদের ভেতরে এনে বসতে দিল। সাথে সাথে সামনের টেবিল ভর্তি খাবারে ভরে গেল। এতটা আদর আপ্যায়ন করা হয় জানতাম না। আমি তো লজ্জায় কিছু খাচ্ছিলাম না, কিন্তু পাশে আমার বোন মারিয়াম খেয়েই চলেছে। আমার বোন ক্লাস 9-এ পড়ে। যাই হোক, মেয়ের অপেক্ষায় আমি বসে আছি, কখন যে তার দেখা পাবো সেই আশায় মন আমার ব্যাকুল। মুখ ফুটে বলতেও পারছি না যে মেয়েকে জলদি আনুন। এমন সময় আব্বুর বন্ধু মানে হান্নান সাহেব আব্বুকে ডেকে নিয়ে চলে গেল। আমি আর আমার বোন বসে আছি, আম্মুও এদিকে কই যেন গেছে, বোঝো ঠেলা। এদিকে ঘরের আশপাশ থেকে অনেকেই উকিঝুঁকি মেরে আমাকে দেখছে, হয়তো দেখছে ছেলেটা কেমন। আমিও মুড নিয়ে বসে আছি। এদিকে হান্নান সাহেবের চেহারায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। আব্বু জিজ্ঞাসা করলো, বন্ধু, সব ঠিক আছে তো? অস্থির দেখাচ্ছে যে তোকে। বন্ধু, আমি কি করি যে বলি তোকে? আসলে আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো তোকে। এত কি ভাবছিস? আমরা সেই ছোটকালের ফ্রেন্ড, আর এখন আমাকে বলতে তোর কি সমস্যা হচ্ছে? বল আমাকে। দোস্ত, মেঘলা একটু আগে পার্লারে গেছিল, সেখান থেকে নাকি কোন ছেলের সাথে পালিয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি বলিস? মেঘলা মা এমনটা কি করে করলো? আমরা তো ওকে কখনো এসব বিষয়ে বলতেও শুনিনি যে ও কাউকে পছন্দ করে। আমাদের আগে থেকে সব বলতে পারতো। আসাদ দোস্ত আমার, আমি কি করব এখন? তুই আমাকে বল, কি করব আমি? দেখ দোস্ত, আমরা তো মেঘলা মাকে দেখতে এসেছি। সত্যি বলতে আমাদের লোকে কিছুই বলবে না, কিন্তু ব্যাপারটা তোর এমন এক পরিস্থিতিতে পড়ে গেছিস যে কি বলবো বুঝতে পারছি না। আমার বাসায় সব মেহমান এসেছে, আমার মান সম্মান সব চলে যাবে। ভেবেছিলাম আজকে বিয়েটা পাকা করে নেব, আর ওদের বিয়ে তো আমরা আগেই ঠিক করে রেখেছি, তাই আমি সবাইকেও বলে রেখেছি। এখন কি হবে দোস্ত? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া কিছুই করার নেই। আরে কি বলছিস এসব? আবল তাবল বকিস না, দাঁড়া ভাবতে দে কি করা যায়। দোস্ত, কিছু একটা কর, আমাকে বাঁচা। ভাবতে তো দিবি। আচ্ছা, আরিফিনের বয়স কত হবে? আরফিন, ও তো এবার এসএসসি দেবে, 2 মাস পরেই পরীক্ষা। কেন? দেখ, কথাটা বলতে আমারও ভালো লাগছে না, তবে আমি এর থেকে বেশি কিছু এখন ভাবতেও পারছি না। একটা কাজ কর তুই, আরফিন মা মনিকে রাফির সাথে বিয়ে দিয়ে দে।
কি বলছিস? তাহলে কি হবে? দেখ, সবাইকে বলে দিবি যে মেঘলার আগেই বিয়ে হয়ে গেছে, আর এটা আসলে আরিফিনের জন্যই বিয়ের প্ল্যান ছিল। কিছু একটা বুঝিয়ে দেওয়া যাবে সবাইকে। আমার ছোট মেয়ের জন্য রাফি অনেক বড় হয়ে যাবে না? আমি হিসাব করেই বলছি। দেখ, রাফি এখন অনার্স 3rd ইয়ারে পড়ে, আর আরিফিন মা ইন্টার 1st ইয়ারে উঠে যাবে 1 মাস বা 2 মাস পরেই। সেদিক থেকে ধরতে গেলে 4 থেকে 4.5 বছরের বড় হবে, আর এটা অনেক নর্মাল ডিফারেন্স। এটা ঠিক বলেছিস। তাহলে বন্ধু একটা কাজ করি, এখন আর দেখা দেখি কাজ নেই, একেবারে বিয়ের ডেট ফিক্স করে ফেলি। লোকজনের ব্যাপারটা নিয়ে তত মাথা ঘামাবে না, কি বলিস? যেমনটা তোর ইচ্ছে। আচ্ছা, রাফি কি মানবে? অবশ্যই। তার থেকে বড় কথা, আরিফিন মামনি মেঘলার থেকে যথেষ্ট সুন্দর, আর হাইট বেস্ট, সব দিক থেকে পারফেক্ট হবে। রাফি একবার দেখলেই পছন্দ করে ফেলবে। আমি ম্যানেজ করে নেব রাফিকে, চিন্তা করিস না। ধন্যবাদ দোস্ত। আচ্ছা, এখন চল। আমি এদিকে বসে আছি, মারিয়াম তো এতক্ষণে টেবিলের সব খাবার শেষ করে ফেলেছে। আমার তো ভাই ঘুম পাচ্ছে। মেয়ে দেখতে এসে এখন চাতক পাখির মতো তাকিয়েই আছি। কই মেয়ে, কই 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 কি? দূর ভাল লাগে না, কি একটা ফিলিংস নিয়ে এসেছিলাম রে ভাই। মারিয়াম বলল। ভাইয়া মিষ্টি শেষ হয়ে গেছে, ওনারা আর দেবে না। আমি অসহায়ের মতো তাকিয়ে বললাম, তুই মিষ্টি নিয়ে পড়ে আছিস? তুই সত্যি আমার বোন? আমার মনে হয় তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম রে। আমার জন্যে তোর একটু মায়া হচ্ছে না? ভাইয়া বউকে ওনারা আনছে না, এখানে আমি কি করব? আমাকে দোষ দিবি না। চুপ কর, বোন নামের কলঙ্ক তুই। আমার পকেটে আর হাত দিবি না তুই। ঠিক আছে, আমিও আব্বুকে বলে দেবো প্রতি সপ্তাহে তুই আব্বুর পকেট ছেড়ে দিস। দেখ, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। সে আমি কি জানি। আমি চুপ করে গেলাম। খালি খালি ওকে খেপিয়ে লাভ নেই, শেষে আমার মাথাতেই কাঁঠাল ভাঙবে। এই ছোট বোন থাকা যে কত প্যারার, যার আছে সেই বোঝে রে ভাই। একটু পর আব্বু এসে আমার পাশে বসলো। আমি আব্বুকে বললাম, আব্বু কি হলো? চলো, আমাদের উঠতে হবে। কি, মেয়ে দেখবো না? তোমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, পরে দেখে নেবে। কি বলছো এসব? রাফি চলো, সব বলছি তোমাকে। মারিয়াম আমার দিকে তাকিয়ে ফিক করে 32টা দাঁত বের করে হেসে দিল। গা জ্বলে যাচ্ছে আমার। হাইরে আমার আশা, মেয়ে দেখতে এসে বিয়ের ডেট ফিক্স হয়ে গেল, অথচ মেয়েকে দেখতে পারলাম না। কি আজব কাহিনী রে এটা। কি আর করার, গাড়িতে এসে বসে আছি। মনের দুঃখ কার কাছে বলি, বুকের ভেতর 23 নাম্বার হারে মরমর করে বিরহের ব্যথা জেগে উঠছে বারবার। তবু আমি চুপ। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করিস না, কালকে মেয়ের সাথে দেখা করে নিস। আমি লাফিয়ে উঠলাম। একটু আশার আলো দেখতে পেলাম। খুশিটা চেপে বললাম, সত্যি? হ্যাঁ রে, তাহলে আজ কেন দেখা হলো না? আজকে তো কোচিংয়ে ছিল, তাই দেখা করতে পারেনি। আমি অত কিছু জানি না। আজকে আমরা দেখতে যাব। না, বললামই তো কালকে দেখা করিস তুই নিজেই। ওকে ঠিক আছে। হে হে, মনের ভেতর ঢোল বাজছে রে এবার। এবার তো ডাইরেক্ট একাই দেখা করব। রমণী, আমি কাল আসছি। মারিয়ামের দিকে তাকিয়ে একটা ফিক করে হাসি দিলাম। ভাইয়া তোকে না ভূতের মতো লাগে এভাবে। যা যা, এবার তো দেখা হচ্ছে। হ্যাঁ দেখাই হচ্ছে, তাই বলে বিয়ে না। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝেছিস? আম্মু দেখছো, ভাইয়া আমাকে শকুন বলছে। আম্মু, তোমার মেয়ে আমাকে দেখে পেতনিদের মতো হাসছে। অবশ্য পেতনি লাগে ওকে। আম্মু এই তোরা থামবি? তোদের নিয়ে কি করি বলতো? বাচ্চা আছিস নাকি এখনো তোরা? চুপ করে বসে থাক, না হলে দুটোকেই নামিয়ে দেবো। এদিকে আফরিনকে নাসিমা বেগম হাত ধরে রুমে নিয়ে এসেছে। আফরিন বলল, আম্মু কি হয়েছে? মা আমার গড়বড় হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? তোর বোন পালিয়েছে। কি, আপু পালিয়েছে? হ্যাঁ, আমাদের মান সম্মান সব যাবে এখন। কিন্তু আপু এটা কেমন করে করতে পারলো? একবার ভাবলো না সবকিছু তো ঠিক হয়েই ছিল। হ্যাঁ, আর এর থেকে বাঁচার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে দেব। কথাটা শুনে আফরিন চমকে উঠল। বড় বড় চোখ করে আমতা আমতা করে বলল, মানে আম্মু কি বলছো এসব? আমি কেন বিয়ে করতে যাব? এসব কি বলছো তোমরা? হ্যাঁ, বিয়ের তারিখও ফিক্স হয়ে গেছে, প্রস্তুতি নে। আম্মু, আপুর কাজের সাজা আমাকে কেন দিচ্ছ? আমার পড়াশোনা আছে, আমার স্বপ্ন আছে। বিয়ের পরও করা যাবে, কেউ মানা করবে না। আমরা এসব কথা বলে ফেলেছি, চিন্তা করিস না। আম্মু, আমি বিয়ে করব না, আমি পারবো না। দেখ, এখন এসব বলে লাভ নেই, সবকিছু ঠিক হয়ে গেছে। আর ছেলেটা অনেক ভালো, আমরা তোর খারাপ চাইবো না কখনো। তুই আমাদের চোখের মণি, আমাদের উপর ভরসা রাখ। কার সাথে আমার বিয়ে হচ্ছে?
তোর আপুর সাথে যার হওয়ার কথা ছিল। মানে যাকে আমি দুলাভাই ভেবেছি তার সাথেই এখন আমার বিয়ে? আমি ওইটা তো বুইড়া বেটা, আমি বুইড়া বেটা বিয়ে করব না। তোর থেকে 4 বছরের বড়, কোথায় এত বয়স? এত কথা বলিস না এখন, 1 সপ্তাহ পরেই তোদের বিয়ে। আমি করব না বিয়ে, আমি পালিয়ে যাব। ফালতু কথা একদম বলবি না, যা এখন। সব ঝামেলা আমার মাথায়। কি মেয়েদের আমি জন্ম দিয়েছি যারা বাপ মায়ের মান সম্মান বিবেচনা করে না। ছি ছি। নাসিমা বেগম চলে গেল। আফরিন খাটের উপর ধপাস করে বসে পড়ল। চোখ বেয়ে পানি পড়ছে, মনের ভেতর ভয় ধরেছে খুব। বিয়ে জিনিসটা শুনতে যেমনটা লাগে আসলে তেমন না। বিয়ের কথা শুনতেই মনের ভেতর ভয় কাজ করছে খুব। আরফিন ভাবছে, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। শেষকালে ওই বুইড়া বেটার সাথে আমার বিয়ে দেবে? আমার কথা কেউ শুনলই না। আমি এদিকে বাসায় এসে সোফায় বসে পড়লাম। আব্বুও বসে গেল। আম্মু পানি এনে আব্বুকে দিল। আমি ভাবছি কিছু জিজ্ঞাসা করব কি না। আব্বু আমার এক্সপ্রেশন দেখে হেসে বলল, কিরে কিছু বলবি? আমি আমতা আমতা করে বললাম, আব্বু আমি তো মেয়েই দেখলাম না, মেয়ে যদি ভালো না হয়। আব্বু হেসে দিল আর বলল, বিয়ে নিয়ে টেনশন করছিস কেন? বিয়ে তো আনন্দের বিষয়। আর হ্যাঁ, আগের জনের থেকে এই জন অনেক বেশি সুন্দর। তোর ভাগ্য ভালো। আব্বুর মুখে এমন কথা শুনে একটু লজ্জা পেলাম, তবে মনের ভেতর খুশিও লাগছে অনেক। মেয়ে তাহলে ওর বোনের থেকেও সুন্দর। হাইরে কপাল। আমি মুচকি হেসে রুমে চলে আসলাম। নাবিদকে জানানো দরকার, না হলে পরে আমাকে ছাড়বে না। নাবিদ আমার ফ্রেন্ড। আমি ওকে কল করার আগেই ও আমাকে কল করে বসলো। আসলে আজকে একটা কনসার্ট দেখতে যাওয়ার কথা ছিল। আমি তো মাত্র বাসায় আসলাম, ও হয়তো অপেক্ষায় ছিল। আর ওকে বলিও নি যে বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। ওকে অবশ্যই নিয়ে যেতে চাইছি, কিন্তু আম্মুর তাড়াতাড়িতে সব কিছু ভুলে গেছি। যাই হোক, ফোনটা ধরতেই নাবিদ বলল, কি রে, ফোন ধরতে এতক্ষণ লাগে তোর? সরি ভাই, কই তুই? আজকে না আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আরে ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটনা? বাসা থেকে বিয়ের জন্যে মেয়ে ঠিক করে ফেলছে। বাহ 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 বাহ, কি সোনালি রে ভাই, সব কিছু ঠিক? হ্যাঁ আব্বু সব ঠিক করে এসেছে। ভাবি দেখতে কেমন? আরে আমি কিছুই দেখিনি, আব্বু আম্মু ঠিক করেছে। শোন, কালকে মেয়েকে দেখতে যাব, রেডি থাকিস। রেডি মানে? আমার তো দেরি সহ্য হচ্ছে না। আমার আজকে ঘুম আসবে না দোস্ত। কালকে আমি নিজেই তোর বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সকালে চলে আসিস। এদিকে আফরিনের আম্মু রুমে বসে কান্না করছে। হান্নান সাহেব বসে আছে হুইল চেয়ারে। স্ত্রীর এমন কান্না দেখে হান্নান সাহেব বলল, তুমি কেন কষ্ট পাচ্ছ? তোমার মেয়ে কি আমাদের কথা একবারও ভেবেছে? আমি কখনো ভাবতে পারিনি আমাদের বড় মেয়ে এমন একটা ঘটনা ঘটাবে। ভাগ্যিস ভালো যে আমার ছোট মেয়ে অন্তত বোঝে আমাদের। আজ কি হতো ভাবতে পারছো? তারপরে অনেকে অনেক কথা বলছে পিঠে পিছে, তবে সবাইকে ম্যানেজ করা গেছে। তুমি কান্না থামাও। আমার কান্না থামছে না, কি করব আমি? আমাকেও মেয়েটা একবার বললো না, আমাদের বলতে পারতো, তাহলে এমনটা হতো না। আরে আমরা ওকে জোর করে বিয়ে দিচ্ছিলাম নাকি? ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম, ও বলল না, তোমাদের ইচ্ছাই আমার ইচ্ছা। আর শেষে এমন কাণ্ড ঘটালো। আজকালকার ছেলে মেয়েদের বোঝা অনেক কঠিন। এরা কখনো ফ্যামিলির কথা ভাবে না, নিজেদের কথা ভাবে শুধু। ওগো, তুমি খোঁজ নাও না, কি করছে, কই আছে মেয়েটা? দেখো, আমি পারবো না। ও চলে গেছে, ভালোই আছে। ভালো থাকার জন্যই তো চলে গেছে, তাই না? হয়তো আমাদের ভালোবাসায় কোনো কমতি থেকে গেছে, ভুলে যাও ওকে। আমি এখন থেকে ভাববো আমার একটাই মেয়ে, এ কথা ভালো করে জেনে রাখো। পরদিন সকালে আমি ভোরে ঘুম থেকে উঠে গেলাম। জলদি করে ফ্রেশ হয়ে ডাইনিং দিয়ে লাফিয়ে বেড়াচ্ছি। মনের ভেতর খুশি আর খুশি, লাফালাফি করছে। একটু পর দেখা করতে বেরিয়ে পড়ব। আম্মু তো রাতেই ওর নাম্বার আর কোনো কোচিংয়ে পড়ে তা বলে দিয়েছে। চিল ভাই চিল। মারিয়াম চোখ ডলতে ডলতে ডাইনিং রুমের দিকে এসেই ভয়ে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে আমিও লাফিয়ে উঠলাম। মারিয়াম ভয়ের তো মুখ করে রেগে বলল, ভাইয়া তুই এভাবে লাফিয়ে বেড়াচ্ছিস কেন? ওই পুচকি, তুই এভাবে গাধার মতো চিল্লালি কেন? কি করব, ক্যাঙ্গারোর মতো এভাবে সাত সকালে লাফিয়ে চলেছিস। আর এত সকালে তো আজ পর্যন্ত তোকে উঠতে দেখিনি। আজকে হঠাৎ কি হলো তোর? কি হবে? কিছু না, যা তোর কাজ তুই কর। ডালমে কুছ কালা হে। কালা হোক আর লাল হোক, তোর কি? যা সর সামনে থেকে, আইসে মহারাজ, সর। যা যা, পেতনি কোথাকার। সকাল সকাল পেতনির দর্শন। না জানি আজকে দিনটা কেমন যাবে। শুভ কাজে তোর মতো ভূতকে না দেখলেই ভালো হতো। ভাইয়া এবার কিন্তু আমি তোকে ব্রাশ না করেই খেয়ে ফেলবো। আম্মু!
ও মা, কিছু হলে এইভাবে গলা ফাটিয়ে আম্মু আম্মু না করলে এর পেট ভরে না নাকি? আম্মুর হাতে পেটানি খাওয়া যাবে না এখন, ওকে পরে দেখে নেব। আমি মুখ ভেঙচি দিয়ে রুমে চলে আসলাম। চুলে হালকা জেল লাগিয়ে নিলাম, সাথে হালকা সুগন্ধি নিয়ে নিলাম। দেখা করতে যাব বলে কথা, কিন্তু কথা হলো আমাকে চিনতে পারবে তো? সে যাই হোক, আমি চিনে নেব। নাবিদের ফোন চলে এসেছে। ফোন ধরতেই ও বলল যে বাসার নিচে দাঁড়িয়ে আছে। আমি দেরি না করে দ্রুত চলে আসলাম। আমাকে দেখে ও অবাক। এভাবে ফিটফাট হয়ে এসেছি হয়তো তাই, কিন্তু এদিকে আমি তো ওকে দেখে ডাবল অবাক। ভাই, মেয়ে আমি দেখতে যাচ্ছি নাকি এ দেখতে যাচ্ছে? নাবিদ বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? এসব কি? কি সব? এই যে একেবারে নবাব সেজে এসেছিস, এসব কি? আরে বেটা, ভাবিকে দেখতে যাচ্ছি। ওখানে তো ভাবি একা থাকবে না, বান্ধবীরাও থাকবে না। সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে না? চল চল। বাহ বন্ধু বাহ, তলে তলে এমন প্ল্যান। চল, চিন্তা করিস না, একটা পটিয়ে দেব। চল চল। আফরিন কোচিংয়ে এসে বসে আছে মনমরা হয়ে সকাল থেকেই। 2টা কোচিং শেষ করে সোজা কোচিংয়ের সামনের রেস্তোরাঁয় চলে আসলো। একদম পেছনের দিকে এসে বসে গেছে আফরিন। আফরিনের এমন হাবভাব দেখে মাইশা আর নাদিয়া অবাক। ওরা দুজনে বসে পড়ল। নাদিয়া বলল, কি রে আফরিন, তোর কি হয়েছে? এমন মনমরা হয়ে আছিস কেন সকাল থেকে? হ্যাঁ, আমি লক্ষ্য করলাম। আফরিন, কি হয়েছে রে? এভাবে চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? আফরিন আনমনা হয়ে বলল, বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে, সেই জন্য মন একদম ভালো নেই। আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। আফরিনের কথা শুনে ওরা দুজনে অবাক হয়ে গেল। আফরিন, কি বলছিস এসব? আঙ্কেল আন্টি এটা কিভাবে করতে পারে? আরে বিয়ে আসলে বড় আপুর হওয়ার কথা ছিল, কিন্তু শেষে সে পালিয়েছে আর ফেসে গেছি আমি। কি? আপু এমনটা কি করে করলো? আর যা করেছে আপু করেছে, এখানে তোকে কেন বিয়ে দেবে? জানি না রে, ভালো লাগছে না, মন ভালো নেই একদম। ছেলেকে চিনিস? মানে দেখেছিস? আপুর সাথে বিয়ের কথা চলছিল, তার সাথেই। কি? আরে ভাই, এটা কেমন কথা? ছেলে তো তাহলে 30-35 বছরের হবে। এটা কি হলো? পাগল পেয়েছে নাকি? না, 4 বছরের বড়। এই যে ছবি। আফরিন ফোনটা এগিয়ে দিল। নাদিয়া আর মাইশা ছবিটা ভালো করে দেখতে লাগলো। মাইশা কিছুক্ষণ পর মুচকি হাসলো। আফরিন বলল, হাসছিস কেন? না, এমনি ছেলেটা দেখতে জোস। আমার বিয়ে ঠিক হলে আমি করে নিতাম। আফরিন, আমি তো ভেবেছিলাম ছেলেটা বুড়া বেটা হবে। এই তো দেখছি ইয়াং, মনে হচ্ছে আমাদের বয়সী। ছেলেটা ইয়াং, কিন্তু আফরিনের তো মত নেই, তাই না? এভাবে জোর করে কিছু করা ঠিক না। আঙ্কেলকে বুঝিয়ে বললে বুঝবে মনে হয়। আর সম্ভব নেই, আগামী শুক্রবার বিয়ে। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ছেলেটার সাথে কথা বলেছিস? ছেলেটাকে বলে দেখ সে কি বলে। না, আমি এখনো কথাবার্তা বলিনি। আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে ওই বেটাকে ধরে আস্তা মতো গেলাই। আমরা এদিকে কোচিংয়ের সামনে তো চলে এসেছি, কিন্তু মেয়েটাকে কিভাবে খুঁজে বের করব? কি ঝামেলায় পড়লাম। এখানে আশেপাশে মেয়ের অভাব নেই। এই বন্ধু নাবিদ, ওই মেয়েকে চিনবো কেমন করে? মানে? আরে দেখছিস না, সবাই বোরকা পর, এখন চিনবো কেমন করে? আসলেই তো। একটা কাজ কর, ফোন দে, নাম্বার তো আছে। ও ঠিক বলেছিস। আমি নাম্বারটা বের করে মেয়েটার কাছে ফোন দিলাম। রিং হচ্ছে, ধরছে না কেন? মেয়েটার নাম যেন কি বলেছিল আম্মু? ও হ্যাঁ, আফরিন। এদিকে নাদিয়া বলে উঠল, এই আফরিন, তোর কল এসেছে। বাসা থেকে মনে হয় ফোন দিছি, কেটে দে, কথা বলতে ইচ্ছে করছে না। না রে, আননোন নম্বর। বাসার নাম্বার তো সেভ করা থাকে, তাই না? ধুর, ভাল লাগে না, দেখি এদিকে দে। আমি নাবিদকে বললাম, কিরে দোস্ত, ফোন ধরছে না যে? আবার দে, কোচিংয়ে আছে মনে হয় এখনো। আরেকবার দিয়ে দেখ। আচ্ছা। এবার ফোন দিতেই আফরিন ফোনটা ধরলো। আফরিন ফোনটা ধরে বিরক্তিকর কণ্ঠে বলল, কে? আমি কণ্ঠ শুনে হারিয়ে গেলাম। হারিয়ে যাওয়ার মতোই কণ্ঠ রে ভাই। এ তো এখনই আমার মনের মাঝে ঢুকে গেছে। কি চিকন কণ্ঠ! কণ্ঠের মাঝে এক আলাদা মায়া আছে। চিকন কণ্ঠটা যেন বুকে এসে লাগছে। নাবিদ আমাকে হালকা ধাক্কা দিতেই আমি যেন হুঁশে ফিরলাম। তবে এখন কি বলবো বুঝতে পারছি না। এমন সংকোচ আগে কখনো ফিল হয়নি। হয়তো মনের ভেতরের আবেগগুলি সব হারিয়ে চলেছে। আমি এসব ভাবার মাঝেই আফরিন আবার বলে উঠল, হ্যালো, কে? আমি এবার বলে উঠলাম। আমি কণ্ঠটা কেমন নিচু স্বরেই হলো মনে হচ্ছে। আফরিন বিরক্তিকর ভাব নিয়ে বলল, আমিটা কে? নাম নেই আপনার?
আমি আজব তো, কি আমি লাগিয়ে রেখেছেন, ফাজলামি করছেন? সরি, আমি রাফি। রাফি? কোন আফরিনের মাথায় হঠাৎ খেয়াল আসলো। আরে এটা তো ওই ছেলেটা। আফরিন দ্রুত ফোনটা কেটে দিল। আফরিনের এমন কাজ দেখে নাদিয়া বলল, কিরে কি হলো? এভাবে হঠাৎ করে ফোন কেটে দিলি কেন? আর এমন ভাব করছিস কেন? কে ছিল? ওই বুইড়া বেটা। বুইরা বেটা? ও, বুঝতে পেরেছি, আমাদের দুলা ভাই। দেখ, ফাজলামি করবি না, আমার ভয় করছে। আরে কিসের ভয়? পাগল নাকি তুই? দেখ, বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন ভয় পেলে চলবে না। এখন থেকে ছেলেটাকে নিজের কন্ট্রোলে রাখ। এদিকে নাবিদ আমাকে বলল, কিরে ভাই, কি হলো? কেটে দিল। কিছু বলেনি? না, কেটে দিল ঠাস করে। আবার ফোন দে। যদি রাগ করে? দিয়ে তো দেখ। আচ্ছা দিচ্ছি। আমি আবার ফোন দিলাম। আফরিনের হাতে আবারও ফোনটা বেজে উঠল। আফরিন তো চমকে উঠেছে এবার। আফরিন ফোনের দিকে তাকিয়ে দেখলো আবার ফোন আসছে। ও নাদিয়া আর মাইশার দিকে তাকালো। নাদিয়া বলল, দেখি আমার কাছে দে, আমিও তো দেখি আমাদের দুলা ভাইয়ের ভয়েস কেমন। নাদিয়া ফোনটা নিয়ে রিসিভ করলো। আমার কিছু বলার আগেই নাদিয়া ওপাশ থেকে ভারী কণ্ঠে বলে উঠল, হাই, কেমন আছেন? আমি এবার অন্য কণ্ঠ শুনতে পেরে বুঝতে পারলাম এটা হয়তো ওর বান্ধবী হবে। তাই বললাম, জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে চিনতে পেরেছেন? জি না, আমার মনে হয় আপনি আফরিনের বান্ধবী। কিভাবে বুঝলেন? কারণ আপনাদের কণ্ঠ আলাদা। বাবা, এক্ষুনি কণ্ঠ শেভ করে ফেলেছেন দেখছি। ওই আর কি। আচ্ছা, উনি নেই? হ্যাঁ, তো উতলা হওয়ার কি আছে, এখন তো কেবল শুরু। হাই দুলা ভাই, আপনাকে না দেখতে ইচ্ছে করছে। আরে সত্যি, আমি তো আপনাদের কোচিংয়ের এখানেই আছি। কি মানে আপনি এখানে? এখানেই আছি আমি। আপনারা কই? কি বলছেন? আপনি জানলেন কিভাবে আমরা এখানে? আরে আম্মু বলেছিল, তাই এখান দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম দেখি দেখা পাই কিনা। ও ওকে। আপনারা কই? দেখুন, কোচিং এর সামনে একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ দেখেছি। ভেতরে চলে আসুন। নাদিয়া ফোন রাখতে আফরিন বলে উঠল, কি বলছিস সেগুলো? কে আসবে? আমাদের দুলা ভাই আসছে। মানে এখানে কই থেকে আসছে? হ্যাঁ, এখানে এসেছে, তাই বললাম ভেতরে আসতে। যাক, দুলা ভাইকে দেখে নে তাহলে। আমি আর নাবিদ ভেতরে ঢুকে চারিদিকে খুঁজতে লাগলাম। কই রে বাবা, কোথায় আছে? নাবিদ আমাকে ইশারা করে বলল, রাফি, সামনে দেখ, ওরাই মনে হয়। আমি পেছনের দিকে তাকালাম। তিনজন বসে আছে। আমার এখনই কেমন জানি মনের ভেতরে চিনচিন ভয় অনুভব হচ্ছে। তবুও আমি আর নাবিদ আস্তে আস্তে ওদের কাছে চলে আসলাম। বোরখা পরে আছে, তাই চিনতেও পারছি না। তবে এদের মাঝে একটা মেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। একবারও আমাদের দিকে তাকায়নি। মনের ভেতর ধপ করে উঠল, তাহলে এটাই আমার হবু বউ? নাবিদ বলে উঠল, হাই, আপনারাই রাইট? জি জি, আমরাই। আপনারা ভালোই অনুমান করতে পারেন দেখছি। আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। ইটস ওকে। আমরা দুজনে বসে পড়লাম। আমি তো বারবার আর চোখে মেয়েটির দিকে তাকিয়ে চলেছি। মেয়েটি একবারও আমার দিকে তাকায়নি, এখনো নিচের দিকেই মাথা নত করে আছে। নাদিয়া বলল, তো আমাদের দুলা ভাই মানে হবু দুলা ভাই, আপনি কি আমাদের বান্ধবীকে দেখেছেন? না, আসলে আব্বু আম্মু বিয়ের জন্য বলল আর আমিও হ্যাঁ করে বসলাম। আব্বু আম্মুর পছন্দ মতোই ভেবেছি বিয়ে করব, তাই আর কিছুই ভাবিনি, হ্যাঁ বলে দিয়েছি। বাহ বাহ, আদর্শ ছেলে। আপনি কি চিনতে পারছেন এখানে আপনার জনকে? আমি একটু লজ্জামাখা সুরে বললাম, না চেনার কি আছে, আসলে মানুষের মন অনেক সেনসিটিভ হয়। মনের ব্যাপারগুলো মন আগে থেকেই বুঝে নেয়। আমি তো ওনাকে প্রথমেই চিনে ফেলেছি। আমার এমন কথা শুনে এবার প্রথমবারের মতো আফরিন আমার দিকে একবার তাকালো। আমিও তাকিয়েছিলাম। দুজনের চোখ দুজনের চোখের সাথে যেন শক খেলো। ও সাথে সাথে মাথা নিচু করে নিয়েছে। আমিও একটু লজ্জা পেলাম। মাইশা বলল, আপনি না দেখে বিয়ে করবেন? আমাদের বান্ধবীর যদি কোনো সমস্যা থাকে তখন কি করবেন? আমি মুচকি হাসলাম। মনে মনে ভাবলাম, আমি তো প্রথমেই কণ্ঠের মায়ায় পড়ে গেছি। এখন আর কিছুতেই যায় আসে না, যেমনই হোক না কেন। যদি এই কণ্ঠের মায়াবিনীকে না পাই তাহলে এই জীবন বৃথা। সব মানতে রাজি, তবু একে হারাতে না। কি হলো, আপনি হাসলেন যে? কি ভাবছেন? আসলে এটা আপনাদের অপিনিয়ন, আমার কাছে বিষয়টি অনেক আলাদা। তাই নাকি? তবে ডেফিনেশন যাই হোক, বিয়ের পর যদি দেখেন বান্ধবীর কালো রূপ নেই, গুণ নেই, তখন মেনে নিতে পারবেন? আপনারা সাহিত্য বোঝেন?
আমার এমন কথায় সবাই একটু অবাক হলো, তবে এই অবাক তো লুকিয়ে আফরিন প্রথমবারের মতো বলে উঠল, সাহিত্য দিয়ে জীবন চলে না, আপনি বুঝি সাহিত্য নিয়ে চলেন? আপনাকে দেখে তেমনই মনে হচ্ছে। আমি ওর মিষ্টি আওয়াজে যেন সবকিছু ভুলে গেলাম। একদম পিচ্চিদের মতো মায়াবী কণ্ঠ। আচ্ছা, আমাদের বিয়ে হলে কি বলবো আমি? পিচ্চি বউ বলে ডাকবো? হ্যাঁ, মন্দ হবে না। নাবিদ আমাকে হালকা ধাক্কা দিল। আমি যেন কল্পনাতে ডুবে যাচ্ছি বারবার। নীরবতা ভেঙে বললাম, জীবন চলার পথে মানবিক ধারণা সাহিত্যের পরিচর্যায় চলে না ঠিকই, তবে ধারণার বিপরীতে গন্তব্য ঠাঁই না পেলে সাহিত্যকে পড়ে নিতে দোষ কোথায়? আমার কথার পর কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল। কারো মুখে কথা নেই। আমি আফরিনের দিকে লক্ষ্য করে বলে উঠলাম, আপনার কি মত? আমাকে বিয়ে করার জন্য আপনি প্রস্তুত তো? এই কথায় আফরিন আমার চোখের দিকে কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকলো। আমি নিস্তব্ধ বালকের মতো ওর চোখের ভাষা পড়ার চেষ্টা করলাম, তবে আমি ব্যর্থ হলাম। এই চোখের গভীরতা অনেক, সহজে সেই গভীরতার রহস্য ভেদ করা অসম্ভব। ওর চোখে আমি এতটুকুই দেখলাম যে এ চোখ যেন এক মলিন শব্দে ছন্দ পাচ্ছে। আমি সে ছন্দ বুঝতে পেরে মুচকি হাসলাম। মেয়েটি হয়তো অবাক হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। নাবিদ, নাদিয়া আর মাইশা একসাথে কেসে উঠল। আমাদেরও ধ্যান ভাঙলো। একটু লজ্জায় পড়ে গেছি। আফরিন তো নিজের দিকে মুখ নিয়ে ফেলছে। আফরিন মুচকি হেসে ভাবছে, যতটা বুইড়া ভেবেছিলাম ততটা না, মনে হচ্ছে আমার বয়সী, দেখতে ভালোই মাশাল্লাহ টাইপের। হঠাৎ নাদিয়া বলল, যা দেখছি তাতে আমাদের তো এদের একলা ছেড়ে দেওয়া উচিত। এ কথা শুনে আফরিন নাদিয়ার হাত চেপে ধরলো। এই কই যাবি? একদম উঠবি না, আমাকে একা ফেলে যাওয়া, তাই না? আরে যাচ্ছি না, মজা নিলাম তো। দুলা ভাই, আপনি শিওর বিয়ে করবেন? সবকিছু ভালো মতো হলে অবশ্যই। যদি কেউ মন থেকে চায় তাহলে আলহামদুলিল্লাহ হবে। আপনি তো দেখছি অনেক হ্যাপি। আমার বান্ধবী তো কালো, আপনি রাতের বেলা হার্ট অ্যাটাক না করেন। কালো রূপের মায়া শুনেছি খুব মারাত্মক হয়। যদি ভাগ্যে থাকে তবে সে মায়ায় নিজেকে একবার জড়াতে চাই। বাহ, আসলে সাহিত্যপ্রেমী দেখি আপনি। আপনিও বুঝি সাহিত্য ভালোবাসেন? একটু একটু। তাহলে আমাকেও দেখি সাহিত্য জানতে হবে, শিখতে হবে। সবাই হেসে দিল। সেদিন আফরিনদের সাথে ওই পর্যন্তই কথা হয়েছে। মনের ভেতর অনেক কথা জমা থাকলেও বলা হয়নি। জলদি কিসের? সময় তো ফুরিয়ে যাচ্ছে না। ইচ্ছে ছিল একাকী পাশে বসে একটু কথা বলার, তবে সাহস করে বলতে পারিনি। মেয়েরা শুনেছি একটুতেই বেঁকে বসে। আফরিন যদি বেঁকে বসে বা খারাপ ভাবে তাহলে কি হবে? তাই আর কিছু বললাম না। যাওয়ার সময় ওদের রিকশায় উঠিয়ে দিলাম। আফরিন যাবার কালে একবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল। ওই একটু চাহনিতেই আমি ব্যাকুল হয়ে উঠেছি, যেন ওই চোখ এখনো আমার শরীরে ভালোবাসার নেশা ছড়িয়ে চলেছে। আমি আর নাবিদ বাসায় যাইনি, পার্কে এসে বসে আছি। আমি নিশ্চুপ। কাউকে ভালোবাসার তীব্র এই ইচ্ছা এতটা ভালো লাগার হতে পারে আগে ভাবতেই পারিনি। আফরিন কি ভাবছে আমার সম্পর্কে? আমাকে কি পছন্দ হয়েছে ওর? জানি না হয়েছে কিনা, তবে ওকে তো আমার খুব পছন্দ হয়েছে। হয়তো বলতে পারিনি ওকে। ও কি বুঝতে পারবে জানি না। আমি কিছুই জানি না, তবে এইটুকু জানি আমি ওকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এতটুকু সামান্য সময়ে আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই রাফি, কি ভাবছিস? নাবিদের কথায় ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিলাম। মুচকি হেসে বললাম, মেয়েটাকে মনে ধরে গেছে রে দোস্ত। সে তো দেখতে পাচ্ছি, তখন থেকে তোকে ডাকছি, কথা নেই তোর, খালি ভাবনায় ডুবে আছিস। কি করব, ও আমার মন থেকে যাচ্ছেই না। ভাবতে ভালো লাগছে ওকে নিয়ে। হ্যাঁ 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 দোস্ত, আমারও পছন্দ হয়ে গেছে। তোর তো সবাইকে পছন্দ হয়। এটা আমার কি দোষ? আমার মন বড়, তাই সবাইকে ভালোবাসা বিলিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়েছে, চল বাসায় চল। এখনই? হ্যাঁ এখন চল। আফরিন বাসায় এসে বসে আছে, হাতে একটা টেডি নিয়ে বসে আছে। সন্ধে নেমেছে। মনে মনে বলল, কদিন পর বিয়ে, জীবনের এক বড় সিদ্ধান্তে নিজের কোনো মত দেওয়ার সুযোগ পেলাম না। জানি না এই জীবন সামনে কেমন হবে। ভেবেছিলাম ছেলেটা বয়স্ক হবে, কিন্তু সেই ধারণা ভুল। তবে ভয় হচ্ছে খুব। মানুষের জীবনে একজন জীবনসঙ্গী অবশ্যই দরকার, তবে দুজন দুজনের জন্য পারফেক্ট কিনা তারও জানার সুযোগ পেলাম না। জানি না কি হবে। পেছন থেকে আফরিনের আম্মু এসে বলল, কিরে মা, এভাবে বসে আছিস কেন? না আম্মু, কিছু না। কিছু বলবে? কি হয়েছে বল আমাকে, তোর মন খারাপ মনে হচ্ছে। জানি না আম্মু, আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি। দেখ মা, আমরা জানি তুই এখন এসব নিয়ে টেনশনে আছিস। দেখ, আমরা তোর ভালো ছাড়া খারাপ চাই না। ছেলেটা আসলেই সত্যি অনেক ভালো,
তোর বোন নিজের কপাল নিজেই পোড়ালো। ও এত ভালো একটা ছেলেকে নিজের কপাল থেকে মুছে দিল। হবে হয়তো। চিন্তা করিস না মা, তুই যা করতে চাস তাই হবে। ওখানে তোকে কেউ কিছুতে মানা করবে না। আমাদেরকে ওনারাই সব বলেছে। তুই তোর সব স্বপ্ন নিশ্চিন্তে পূরণ করবি। দেখা যাক। এখন চিন্তা করিস না, চল খেয়ে নিবি, আয়। যাও, আসছি। আচ্ছা আয়। রাতে খাবার টেবিলে আব্বু আমাকে বলল, রাফি, আরিফিনের সাথে দেখা করেছিস? হ্যাঁ আব্বু, করেছি। কি, কেমন পছন্দ হয়েছে? আমি মুচকি হাসলাম, কিছুই বললাম না। আব্বু বলল, আলহামদুলিল্লাহ, তাহলে বিয়েটা হচ্ছে। আব্বু, আমি তো কিছুই বলিনি। হতচ্ছাড়া, আমি তোর বাপ, বুঝলি? তোকে বুঝতে আমার কোনো সময়ই লাগে না। এটা তো আম্মুর ডায়লগ। দেখছো আম্মু, আব্বু তোমার ডায়লগ বলতেছে। চুপ করে বাপ ছেলে খেয়ে ওঠো। কি গল্প লাগিয়ে রেখেছো দুজনে? এরপর 2 দিন কেটে গেছে। কালকে আমার বিয়ে। এই 2 দিনে আফরিনের সাথে ফোনে একবারই কথা হয়েছে আমার, তাও আমি নিজে থেকে কল করেছিলাম। জানি না মেয়ে আমাকে দেখে ভয় পায় কিনা। মাত্র 20 মিনিট কথা বলেছিলাম, এরপর ফোন কেটে দিল সে। যাই হোক, এখন তো এমনিতেই কথা হবে দিনরাত। বাসায় আত্মীয় স্বজনের ভিড় বেড়ে চলেছে। বাসাকে সাজানো হচ্ছে সুন্দর করে। নিজের বিয়েতে নিজের কাছে খুব ভালো লাগছে। সময় যেন যাচ্ছেই না। অন্যদিকে আফরিন রুমে বসে আছে। ওদের বাসাটাও একই সাজে সেজে উঠেছে। আফরিনের সাথে নাদিয়া বসে আছে। মাইশা আসতে পারেনি। আফরিন চিপস খেতে খেতে বলল, নাদিয়া, কি মনে হচ্ছে তোর? কি বিষয়ে বলছিস বলতো? আমার বিয়ের ব্যাপারে। আর কি? চিন্তা করিস না। দেখ, বিয়ে তো একদিন সবাই করবে। তুই না হয় আগেই করলি, তবে ব্যাপারটা হলো জীবনসঙ্গী কেমন। ভাইয়াকে দেখে সত্যি বলতে আমার খারাপ মনে হলো না। মানুষকে উপর দেখে চেনা সব থেকে কঠিন কাজ, বলতে গেলে অসম্ভব। দেখ, জাজমেন্ট করার ক্ষেত্রে আমরা শিওর না হলেও মনের একটা ব্যাপার থাকে। তাই তুই আগে জাজমেন্ট করিস না ওকে। আগে দেখ, বোঝ বিষয়টি, তারপর ভাববি। ভাবতেই পারছি না কালকে আমার বিয়ে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একদিক থেকে ভালোই হয়েছে। এখন আপাতত তোকে কোলবালিশের দরকার নেই। নাদিয়া, তুইও না খালি ফাজলামি করিস। পরদিন বিয়ের দিন চলে আসলো। নাবিদ আমার পাশে বসে আছে, বর সেজে বসে আছি। বউ আমার একটু পরই চলে আসবে। কাজী সাহেব কি সব লিখে চলেছে। বুকের ভেতর ধুক ধুক আওয়াজ যেন বৃদ্ধি পেয়ে চলেছে। আফরিনও বসে আছে বধূ সেজে। ঘোমটা মাথায়, পরীর মতো লাগছে ওকে। মাইশা বলল, আজকে দুলাভাই তোকে দেখে অজ্ঞান না হয়ে যায়। ঠিক বলেছিস, আমাদের বান্ধবীকে পরীর মতো লাগছে আজকে। আজকে দুলাভাই শেষ। চল চল, নিয়ে যায় আমাদের বধূকে। অনেক অপেক্ষা আর প্রতীক্ষার পর আমাদের বিয়েটা হয়েই গেল। মানে আমার সিঙ্গেল জীবনের ইতি এখানেই শেষ। এবার হবে মিঙ্গেলের জীবন। আহা, কি ফিলিংস। রাত 10টা, আমি ছাদে বসে আছি। ভয় লাগছে একটু। ঘরে এখন নতুন একজন আছে, তার সামনে নিজেকে কিভাবে তুলে ধরবো তাই বুঝতে পারছি না। কি কথা বলে শুরু করব তাও ভাবতে পারছি না। নিজেকে কেমন নিজেই চিনতে পারছি না। একটু পর নাবিদ ছাদে আসলো। আরে বেটা, তুই এখানে? তোকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আমি তো এখানে একটু হাওয়া নিচ্ছি। যা রুমে যা, উনি এখানে হাওয়া খাচ্ছে। ওদিকে একজন বসে আছে, সেদিকে ভাই তোর কোনো খেয়াল আছে? আরে সেজন্যই তো ভয় করছে। ভয় করছে তোর? হাসালি। তোর যখন বিয়ে হবে তখন ঠিক পাবি। আমিও তখন মজা নিব, দেখিস। আচ্ছা, এখন যা রুমে যা। বেচারি একা বসে আছে, ভালো লাগছে নাকি ওর? চল চল। আচ্ছা চল। আমি রুমের সামনে এসে নাবিদকে বললাম, দোয়া করিস ভাই। হা 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 হা, যা বিড়ালকে মেরে দে। শালা, খালি বাজে কথা না তোর। হা 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 হা। আচ্ছা, আমি গেলাম, বেস্ট অফ লাক। আমি দরজা খুলে ঢুকে গেলাম। বুকের ভেতর দূর দূর করছে। মনে হচ্ছে বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। নার্ভাস লাগছে খুব। দরজা আস্তে করে লাগিয়ে আমি খাটের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এ কি দেখছি আমি? আরে ভাই, তোমাকেও ভাবি তো ঘুমিয়ে গেছে। এটা কি হলো? আমার বাসর রাত তো দেখছি ঘুম হয়ে গেল। সব আশা স্বপ্ন আমার ঘুমের মাঝে হারিয়ে গেল। এখন আমার আসলেই খারাপ লাগছে যে কেন আমি দেরি করে আসলাম। আর একটু আগে আসলে ভালো হতো। ধ্যাত্তেরিকা, এটা কোনো কাজ হলো? ও মা, এ কি? এখানে দেখি কাগজে কি লেখা আছে। কাগজটা উঠিয়ে দেখলাম, হ্যাঁ, এটা মনে হয় আফরিন লেগেছে। লেখা আছে,
লেখাটা পড়ে দুধের গ্লাসের দিকে অসহায়ের মতো তাকালাম। কান্না আসতেছে রে। আয় দুধ আয়, তোকেই খাই, কি আর করার, আমি দুধটা খেয়েই। আফরিনের দিকে তাকালাম। হাই কি কিউট বউ আমার তো সারা রাত এইভাবেই দেখতে ইচ্ছে করছে, কিন্তু খারাপ লাগছে খুব। বাসরের স্বপ্ন আমার একেবারে চাঙ্গে উঠে লাফালাফি করছে। কি ভাগ্য আমার, কি আর করার। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় আফরিনের পাশে বসে পড়লাম। মেয়েটা চেঞ্জও করেনি, ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক ধকল গেছে, হয়তো ক্লান্ত ছিল। ও একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে। আমি এসিটা একটু বাড়িয়ে দিলাম। আস্তে করে ওকে বিছানার দিকে নিয়ে আসলাম, না হলে কখন নিচে পড়ে যাবে কে জানে। একটা পাতলা কম্বল ওর গায়ে দিয়ে দিলাম, আর ওর দিকে তাকিয়ে ওর পাশে আমি শুয়ে পড়লাম। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে, গোলগাল ফেস, উষ্ণ ঠোঁট। আমি মায়ায় পড়ে গেছি। ওর বান্ধবী সেদিন বলেছিল ও নাকি দেখতে কালো, এখন তো দেখছি আমার বউয়ের কাছে এই আলো কালো হয়ে যাবে। এমন সুন্দর মায়াবিনীকে দেখলেই ভালোবাসা আপনা আপনি জেগে ওঠে। ওর ঠোঁটে হালকা লিপস্টিক লেগে আছে। আমি মুচকি হেসে ওর মুখের উপর থেকে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। আফরিন নড়ে উঠল। আমি ভয়ে দ্রুত ঘুমিয়ে পড়ার ভান করলাম। একটু পর দেখলাম না, ও ওঠেনি। যাক বাঁচা গেল। এখন জেগে গেলে কি ভাবতো যে আমি ওকে টাচ করতে চাচ্ছিলাম। লজ্জায় পড়ে যেতাম। এই ভালোবাসাও অদ্ভুত। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, যেন ওকে নিয়ে ভাবতে ভালো লাগছে। কখন ঘুমিয়ে গেছি ঠিক নেই। সকালে কান্নার শব্দে ঘুম ভাঙলো। রুমের ভেতর বাচ্চা আসলো কই থেকে? বাচ্চাদের তো আমি রুমে আনিনি। তারপর চোখ পড়লো আফরিনের দিকে। বোঝো ঠেলা, এই মেয়ে কান্না করছে তাহলে? আমি তো কান্নার আওয়াজ শুনে ভাবলাম বাচ্চা কই থেকে আসলো। যাই হোক, কিন্তু আফরিন কান্না করছে কেন? আমি তাকিয়ে আছি, বেশ লাগছে ওকে। কান্না করা চেহারা, ফোলা ফোলা মুখ, মায়ার শহর যেন আমার সামনে ফুটে উঠেছে। খেয়াল করলাম আরো জোরে কান্না করছে আফরিন। কেলো করেছে রে। বাইরে থেকে সবাই শুনতে পেলে কি হবে আমার? ইজ্জতের খিচুড়ি হয়ে যাবে। আমি জলদি বলে উঠলাম, আরে কান্না করছো কেন? আমার কথা যেন শুনছেই না। আবার বললাম, কান্না করছো কেন? কি হয়েছে? কিছু লাগবে? আমাকে বলো। বাচ্চাদের মতো কান্না করো না, সবাই কি ভাববে? আফরিন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। গোল গোল চোখ দুটি থেকে পানি পড়ছে, নাক টানছে ঘন ঘন। কি এক ভালো লাগা কাজ করছে এইভাবে দেখতে আমার বউটাকে। আমি মুচকি হেসে বললাম, বউ কান্না করছো কেন? আফরিন ঠাস করে বলে উঠল, বুইড়া বেটা, কে আপনার বউ? হ্যাঁ, আমার সর্বনাশ করে দিল বুইড়া বেটা কোথাকার। আমি মাথায় হাত দিয়ে ভেবা চেকা খেয়ে বললাম, বুইড়া বেটাকে? আফরিন দাঁত চেপে বলল, কে আবার আপনি? কি করেছেন আমার সাথে? আপনার মতলব কি? আমাকে দুই হাত দিয়ে এভাবে কেন ধরে রেখেছিলেন? আফরিনের কথা শুনে আমার চক্ষু চড়ক কাজ। কি বিপদে পড়লাম আমি। আমি তো সাইডে শুয়ে পড়েছিলাম। রাতে নিজেই তো উল্টে পাল্টে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, এখন আবার আমার দোষ দিচ্ছে। আমি একটু কেসে বললাম, তুমি তো আমার বউ, এতে এত কি হয়েছে? আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলল, আমি আপনার বউ না, না জানি কি করেছে আমার সাথে। আপনি একটা। আফরিন থেমে গেল। আমি বুঝতে পারছি না এই মেয়ে বাচ্চাদের মতো কেন করছে। একদম পিচ্চি মেয়েদের মতো নাকে কাঁদছে। আমি একটু শয়তানি করে বললাম, কাল রাতে তো অনেক কিছু হয়েছে। এটা শুনে আফরিন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবী ধ্বংস হয়ে আফরিনের মাথায় পড়েছে। এই অবাক হওয়া চেহারাটা দেখলে আপনারাও আমার বউয়ের প্রেমে পড়ে যাবেন। না থাক, আপনাদের দেখার দরকার নেই। যাই হোক, আমি উঠে গেলাম। বললাম, আর কান্না করতে হবে না, আমি কিছুই করিনি, তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরেছিলে। আমার কথা শুনে আফরিনের একটু কান্না থামলো, তবে এখনো আমার দিকে দৃষ্টি বাঁকা করে তাকিয়ে আছে। আমি নিচু স্বরে বললাম, তুমি ঘুমিয়ে যাওয়াতে আমার বাসরের দফা রফা হয়ে গেছে, আর এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। আইসে আমার বাসর করতে, বুইড়া বেটা কোথাকার। ভুলেও আমার দিকে নজর দিবেন না, আর আমার থেকে 10 হাত দূরে থাকবে, বলে দিলাম। তুমি বাচ্চাদের মতো করো কেন? বেশি এদিক ওদিক করলে আমি কিন্তু আপনার আম্মুকে বলে দেব আপনি আমাকে 2 হাত দিয়ে ইয়ে করেছেন, বলে দেব। হাই হাই, বলে কি? সম্মানের আচার বানিয়ে চেটে পুটে খাবে দেখছি। খালি লম্বাই বড় হয়েছে, তাছাড়া একেবারে বাচ্চা। কোন দিন ভরা বাজারে আমার ইজ্জত পাঞ্চার করে দেবে কে জানে। ভেবেছিলাম বিয়ে করে বউয়ের সাথে রোম্যান্স করব দিনরাত। কিসের রোম্যান্স, কিসের কি, জীবন নিয়ে টানাটানি। আমি বললাম, কিচ্ছু বলতে হবে না,
স্বামী স্ত্রীর বিষয়, এটা অন্য কেউ জানলে কি ভাববে? তুমি কি পিচ্ছি নাকি? হ্যাঁ, আইসে আমাকে পিচ্ছি বলতে। আমি সব বুঝি, বুঝলেন? আমার মতো সুন্দরী মেয়ে পেয়ে খারাপ মতলব নিয়ে কাছে আসা, তাই না? আমি মনে হয় বুঝি না। আমি বড় হয়েছি, ওকে? আমার মাথা ঘুরছে, ভাইকেও মুঝে মারো। কার পাল্লায় পড়লাম আমি? হ্যাঁ, এটা ঠিক যে আমার বউটা হেব্বি সুন্দরী, কিন্তু তাই বলে এই পিচ্ছি মেয়ে এসব কি ভাবছে? না ভাই, আর নাড়িয়ে লাভ নেই, কেটে পড়াই ভালো এখনকার মতো। আমি বললাম, আমি আগে ফ্রেশ হতে যাব নাকি তুমি যাবে? আমি যাব। আচ্ছা যাও। আপনি কি করবেন? আপনি বাইরে যান। কেন? লুচু একটা। আমি বাথরুমে যাব আর আপনি আমার সুযোগ নেবেন। না, আর পারছি না। এই মেয়ে আমাকে এবার মেরেই ফেলবে। আমি অসহায়ের মতো বললাম, দরজায় ছিটকিনি আছে, লাগিয়ে নিলেই হবে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ছিটকিনি? আপনার রুমের কোনো জিনিসের উপর বিশ্বাস নেই, ছিটকিনিরও নেই। ওকে, আমি বাইরে যাচ্ছি, তুমি যাও, আমাকে মাফ করো, আর পারছি না। যাও, তুমি যাও। আমি দরজা খুলতেই চমকে উঠলাম। আরেকটু হলেই ফুরুত করে আমার প্রাণটা উড়ে যেত। আমার বোন মারিয়াম দরজার পাশে এইভাবে দাঁড়িয়ে আছে যেন আমাদের পাহারা দিচ্ছিল। আমাকে দেখে ও একটা 32 সাইজের হাসি দিল। আমি বললাম, ওই এখানে কি? এমনি দেখা করতে এসেছি। মনে তো হচ্ছে না, মতলব কি? কি আবার? কিছু না, সরো, ভাবির সাথে দেখা করব আমি। এই একদম চালাকি করবি? আমার কথা শেষ না হতেই মারিয়াম মুখ বাঁকিয়ে রুমের ভেতরে চলে গেল। যাক বাবা, আমার কোনো দামই নেই দেখছি। বাসায় একটা পাগল ছিল, তাতে আমার দশা বেহাল ছিল। এখন বিয়ে করে আরেকটা পাগল এনেছি। এই দুই পাগলের খপ্পরে আমি আলু ভর্তা না হয়ে যাই, আমিও পাগল হয়ে যাব নিশ্চয়ই। পাবনায় আগে থেকে বুকিং করে রাখতে হবে। আমি বাইরে এসে সোফায় বসে পড়লাম। একটু পর আফরিন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। মারিয়াম খাটে বসে আছে। মারিয়ামকে দেখে আফরিন খুব খুশি হলো। অন্তত এই বাসায় একা একা বোর হওয়ার হাত থেকে তো বাঁচা গেল। আফরিন মুচকি হাসলো। মারিয়াম মুচকি হেসে বলল, আরে আরে ভাবি, কি ব্যাপার? মনে হচ্ছে প্রচুর খুশি। বাসরাত কি এমন করলো ভাইয়া যে এত খুশি? আফরিনের মুখ লাল হয়ে গেল কথাটায়। লজ্জা মাখা সুরে বলল, কি যে বলো না তুমি। তোমার ভাইয়া কি করবে? বুইড়া বেটা একটা। আমার ভাইয়া বুইরা? ভালোই নাম দিয়েছো। তবে তুমি তো দেখছি বুইরা বেটাকে পেয়ে খুব খুশি। বাদ দাও, কখন আসলে? মাত্র। আম্মু এই শাড়ি পাঠালো। শাড়ি? আমি তো পরতেই পারি না। আমিও বলেছিলাম, বললো আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। তুমি পরাতে পারো? আম্মু শিখিয়েছে আমাকে। তাহলে তো চিন্তা নেই। আমি জানি তুমি এসব পরে কমফর্ট ফিল করবে না। 2 দিন পরো, তারপর আর পরতে হবে না। আত্মীয় স্বজন সবাই চলে গেলে আর পরতে হবে না। সত্যি তুমি আমার মনের কথা সব বুঝতে পারো, ধন্যবাদ। আরে ভাবি, আমি তোমার একমাত্র ননদ, তাই এখন থেকে আমরা সবসময় এক। তাই এইসব বিষয়ে ভাবতে হবে না। ঠিক বলেছ। আচ্ছা, পরিয়ে দাও। আসো, আয়নার সামনে আসো। ওয়েট, দরজা আটকাও, ওই বুইড়া বেটাকে বিশ্বাস নেই। ভাবি তুমিও না? আচ্ছা, আমি লাগিয়ে দিচ্ছি। দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে। বাসায় মেহমান অনেকেই ছিল, তবে ব্যস্ত শহরে সবাই সবার কাজে ব্যস্ত হওয়ার কারণে বিকেলের আগেই অনেক আত্মীয় ফিরে গেছে। বাসায় শুধু ছোট খালাই আছে এখন। আমি রুমে শুয়ে আছি। হ্যাঁ, একাই। বউ আমার আম্মুর সাথে আছে। সকাল থেকে এখনো একা পাইনি। বিয়ে করেও যদি বউকে পাশে না পাই তাহলে এই কষ্ট কই রাখবো। কচু গাছের সাথে না, কচু গাছ না, খাট থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ নাবিদের কল ধরতেই বলল, আরে মশকরা রাখ, আমি আছি আমার কষ্টে। ও তুই বুঝবি না। হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছিলাম। বের হ, আমি আসছি। এদিকে আম্মু, মরিয়াম, আফরিন আর ছোট খালা বসে আছে ড্রয়িং রুমে। 4 জন হাসাহাসি করে বেশ মজা করছে সবাই। আমি একবার উকি মেরে চলে আসলাম। আমি যে তার বিয়ে করা বর সেটা আদেও মনে হচ্ছে না। আমার কথা কারো মনেই নেই। কেন যে বিয়ে করলাম, ফাটা কপাল আমার। আম্মু বলল, এটা এখন থেকে তোমার নিজের বাসা। আমার একমাত্র ছেলে রাফি আর একমাত্র মেয়ে মারিয়াম, তাই এখানে তুমি একদম নিজের মতো থাকবে, কেমন? জি। মাশাআল্লাহ, আমাদের রাফির কপাল ভালো।
এত সুন্দরী মেয়ে পেয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে। এমন একটা মেয়ে পেলে আমাদের ছেলেকেও বিয়ে দিয়ে দিতাম। খালা, ইমন ভাইয়া এখনো আমার সমান, এখনই বিয়ে দেবে? সবাই হেসে উঠল। রাত 10টা, আমি এখনো বাসায় যাইনি। নাবিদ আর আমি বসে গল্পই করছিলাম। হঠাৎ আম্মুর ফোন আসলো। হ্যাঁ আম্মু বলো। ওই হারামজাদা, কই তুই? এই তো নাবিদের সাথে আছি। এই, তোর কি নাবিদের সাথে বিয়ে হয়েছে নাকি? আমি থতমত খেয়ে বললাম, কি বলো আম্মু এসব? তো কি বলবো, তুই নতুন বউ রেখে রাত 10টা বাজে বাইরে আছিস? নিজের একা থাকতে ভাল লাগে নাকি? আচ্ছা আসছি আমি। জলদি আয়, আর বৌমা রেখে আছে, কিছু তো নিয়ে আসিস। কি আনবো আমি? কি করে বলবো আমি, তোর বউ তুই জানিস। ওকে। ফোন রেখে দিলাম। নাবিদ তাকিয়ে আছে। আমি বললাম, ওভাবে তাকিয়ে আছিস কেন? ভাবি ফোন করেছে? বিয়ে হতে না হতেই একদম বশ করে নিয়েছে দেখি। আরে আম্মু ফোন করেছে। ও, কি বললো আন্টি? কি আর বলবে, বলল বাসায় যেতে। নতুন বউ রেখে বাইরে আছি এত রাত, তাই বলল। না ভাই, আন্টি ঠিকই বলেছে। কদিন ভাবিকে সময় দে, নতুন এসেছে বাসায়, অ্যাডজাস্ট হতে টাইম লাগবে একটু। কিন্তু আম্মু বলল কিছু নিয়ে যেতে, তোর ভাবির জন্যে। রেগে আছে বলে। স্বাভাবিক, এত রাতে বাইরে থাকলে এমনটাই হবে। একটা কাজ কর, ফুল নিয়ে যা। মেয়েরা ফুল ভালোবাসে। আর ফুচকা নিয়ে যা, মেয়েরা এটা অনেক ভালোবাসে। দেখবি রাগ একেবারে পানি হয়ে যাবে। বলছিস? আরে যা, আমি জানি তো মেয়েরা কেমন হয়। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, কাল দেখা হচ্ছে। ওকে? না, হচ্ছে না। মানে আব্বুকে নিয়ে একটু নানুর বাসায় যাব, ওখানে 3-4 দিন থাকবো। ও আচ্ছা, কল দিস। আচ্ছা ঠিক আছে, ভাবির সাথে একটু টাইম কাটা, সব ঠিক হয়ে যাবে। আমি নাবিদকে বিদায় জানিয়ে চললাম আগে ফুচকার খোঁজে। মেয়েদের পছন্দ অপছন্দের খোঁজ এখন থেকে রাখতে হবে দেখছি। এদিকে মারিয়াম আর আফরিন বসে আছে। রাত অনেক হয়েছে। মারিয়াম রেগে বলল, ভাইটাও না, কই আছে এত রাতে? বাসায় বউ রেখে উনি বাহিরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে ভাই আসলে একদম ছাড়বে না ভাবি। বুইড়া বেটার সাথে কথা বলবে কে? আমি বলবো না, যা ইচ্ছা করুক। কি বলো ভাবি, জানো না আজকালকার যুগ, কোনো মেয়ে এসে তোমার জায়গায় বসে পড়বে তখন কি করবে? ভালো ছেলে দেখলে কেউ ছেড়ে দেবে না ভাবি, তোমার জিনিস তুমি সামলে রাখো। এই কথায় আফরিন কেমন জানি ভাবুক হয়ে গেল। আফরিন ভাবছে, ওই বুইড়াটার এত সাহস হবে না, মেরে ফেলবো না। আমাকে বিয়ে করে অন্য মেয়ের কথা ভাবলেও একেবারে মেরে ফেলবো। সাহস তো দেখা কাগে। আমার নামও আফরিন, আমি বাচ্চা না যে আমি বুঝবো না। আজকে আসুক, দেখাচ্ছি। মারিয়াম মুচকি হাসছে। আফরিন এসব কথা বলে খুব মজা নিচ্ছে ও। মারিয়াম জানে যে এসব বললে আফরিন ভাইয়ার সাথে ঝগড়া করবে, এতে ভালোবাসা এদের মাঝে আরো বাড়বে। মারিয়াম বলল, কি হলো ভাবি, কি ভাবছো? কই কিছু না। আচ্ছা তুমি তো এখন ম্যারিড, স্কুলে তো নাম আর কি বলে পাল্টাতে হবে। ভাইকে নিয়ে যাও কালকে। হ্যাঁ, আমিও বলবো ভাবছি, কিন্তু ওই বুইড়াটাকে নিয়ে যাব না। কেন? সবাই দেখলে কি ভাববে? আমি তো লজ্জায় শেষ। লজ্জা নাকি অন্য কিছু? অন্য কিছু কি হবে? এই যে অন্য মেয়েদের ভাইয়ের কাছে আসতে দেবে না বলে বলছো। যাই হোক, তোমার বর, তোমাকে তো নিয়ে যেতেই হবে। আচ্ছা, সে দেখা যাবে। আমার না ক্ষুধা লাগছে। বললাম চলো খেয়ে নেই, তুমি না খেয়ে ওই গাধাটার জন্য বসে আছো। কি করব, আম্মু বলেছে বিয়ের পর স্বামীর আগে যেন আমি না খাই। বাবা, কি ভালোবাসা ভাবি, আমি তো তোমাকে বুঝতেই পারছি না। এই ভাইয়াকে দেখতে পারো না, আবার এই মনে হয় ভাইয়াকে অনেক ভালোবাসো। ব্যাপার কি? থুর, তুমিও না। অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। তুমি এখানে একা থাকবে? আমি রুমে যাই, তুমি যাও শুয়ে পড়ো, কাল স্কুল আছে তো। হ্যাঁ আচ্ছা, গুড নাইট ভাবি। গুড নাইট। আফরিন রুমে এসে বসে পড়ল। কেমন বিরক্ত লাগছে, বাসার কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে এখন কত হাসি মজা করতাম সকলের সাথে, আর এখানে কেমন একা একা থাকতে হচ্ছে। সব কিছু কেমন অচেনা মনে হচ্ছে, জানি না সামনে কি হবে। আফরিন বেলকনিতে এসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। অনবরত মনের মাঝে নানা কথা উঠে আসছে। কিছুক্ষণ পর আমি বাসায় চলে আসলাম। গেট খুলে ভেতরে ঢুকে গেলাম। উপরে বেলকনিতে দাঁড়িয়ে আফরিন দেখলো আমি চলে এসেছি। মুখে হালকা রাগের ছাপ নিয়ে
দ্রুত নিচে চলে আসলো। আমি কলিং বেল বাজাতে লাগলাম। কয়েকবার বাজানোর পর আফরিন দরজাটা খুলে দিল। আমি কিছু বলতে যাব অমনি আফরিন উপরে রুমে চলে গেল দ্রুত। আমার দিকে তাকালোও না। সত্যি রেগে আছে নাকি মেয়েটা? আমি সিট কিনিটা লাগিয়ে উপরে চলে আসলাম। বাইরে কাউকে দেখলাম না, সবাই ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আমিও রুমে চলে আসলাম। এসে দেখলাম আফরিন বেলকনিতে দাঁড়িয়ে আছে। হলুদ শাড়ি পরে আছে আফরিন। চোখে নেশার ছটাক যেন জেগে উঠেছে। মন চাচ্ছে আফরিন পেছন থেকে জড়িয়ে ধরি, জাপটে নেই বউটাকে। কিন্তু কোথায় কি? আমার ভালোবাসা আমার পিচি বউটা এখন বুঝতেই পারলো না। জানি না কবে বুঝতে পারবে। আমি কি বলবো বুঝতে পারছি না। হালকা কেসে উঠলাম যাতে আফরিন আমাকে খেয়াল করে, কিন্তু না, কোনো খেয়ালই নেই। এখন আমার দিকে একবার তাকালো না। আমি ফুচকাগুলো রেখে ফুলটা নিয়ে পেছনে এসে দাঁড়িয়ে গেলাম। এত রাতে তেমন কোনো ফুল পাইনি আশেপাশে, তাই এই বেলি ফুলের মালা এনেছি একগুচ্ছ। আফরিনের দিকে চেয়ে দেখলাম পিচি বউ আমার আকাশের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, রেগে আছো? কোনো উত্তর নেই, শুনছে কিন্তু কিছুই বলল না। আমি আবার বললাম, রাগ করে আছো আমার উপর? এবার একটু অভিমানী কণ্ঠে বলল, কে রাগ করবে? আমি কেন আপনার উপর রাগ করতে যাব? আমি বুঝতে পারলাম ওর ভাষার মাঝের অভিমানী ছন্দগুলো। মুচকি হেসে বললাম, এটা তোমার জন্য এনেছি। বেলি ফুলের মালাটার সামনে এগিয়ে ধরলাম। ও তাকিয়ে আছে মালাটার দিকে। একটু পর আমার দিকে ঘুরে তাকালো। চোখ দুটো একটু ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, মতলব কি আপনার? এসব কিসের জন্য? ও মা, এখানে আবার মতলব কিসের? আমি আমার বউয়ের জন্যে বুঝিয়ে আনতে পারি না? কি জানি, আপনার উপর আমার বিশ্বাস নেই। এগুলো দিয়ে আবার কি মতলব পাঠবেন কে জানে। তুমিও না? আচ্ছা ঠিক আছে, না ভালো লাগলে আমি মারিয়ামকে দিয়ে আসি। আর হ্যাঁ, ফুচকা এনেছিলাম। ওগুলো কি দিয়ে আসবো? ফুচকা? হ্যাঁ, তুই পছন্দ করো, ওই যে এনেছি। সত্যি? হ্যাঁ, ওই তো ওখানে রাখা। আফরিন সোজা ফুচকার কাছে এসে দাঁড়িয়ে গেল। ওর মুখে একটা লুকানো হাসি দেখা যাচ্ছে। বুঝতে পারি না, এত কষ্ট করে এই ফুল আনলাম, এতে খুশি না, কিন্তু ওই ফুচকা দেখে খুশি হয়ে গেছে। আজকাল ফুলের মাঝে ভালোবাসাগুলোকে কেউ বোঝে না। কি আর করার, যাই মায়ামকে দিয়ে আসি। আমি বাইরে যেতে যাব অমনি আফরিন বলে উঠল, ওই কই যান? ফুলটা মারিয়ামকে দিয়ে আসি। কি ফুল? কেন? তোমার না ভালো লাগলো না? কই, আমি বলেছি? তাহলে রেখে দিন ওখানে। হে হে, বউ আমার খুব রোমান্টিক, কথা লুকিয়ে রাখতে পারে বেশ। আগে থেকে বললেই হতো পছন্দ। আমি মুচকি হেসে ফুলটা রেখে দিলাম বিছানার পাশে। পেছন থেকে আফরিন বলে উঠল, এদিকে আসুন তো। আমি কাছে যেতেই বলল, হ্যাঁ আসুন। কেন? করুন না। আচ্ছা। আফরিন আমার মুখে একটা ফুচকা গুজে দিল। আমি অবাক, করে কি মেয়েটা? আমি কোনো মতে খেয়ে বললাম, কি হলো এটা? দেখলাম। কি দেখলে? দেখলাম যে এটার সাথে কিছু মিশিয়ে আনছেন নাকি। শেষে আমি খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, আর আপনি আমার সুযোগ নেবেন সেটা হচ্ছে না। আমি কথাটা শুনে অবাক। এই মেয়ে বলে কি? এর তো দেখি সন্দেহের সমুদ্রের মতো বিশাল গাছ নিয়ে বসে আছে আমার বিপক্ষে। আমি হতাশ মনে বললাম, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। হুম। একটু পর আমি ফ্রেশ হয়ে এসে দেখি আফরিন বসে আছে। ও মা, প্লেটের দিকে তাকিয়ে দেখি সব চেটেপুটে শেষ করে বসে আছে। আহারে ফুচকা, কিভাবে এতগুলো খেয়ে নিল? পারেও বটে মেয়েরা। আমি ভাবছি আরেক কথা, এই বিছানার মাঝখানে এভাবে দেয়াল তুলে রাখার মানে কি? এই মেয়ে কি চাচ্ছে? না, আমার বিয়ের স্বাদ মিটে গেছে রে ভাই। কি ভেবেছিলাম আর কি হচ্ছে? কোথায় বউকে জড়িয়ে ধরে ঘুমাবো ভেবেছিলাম, আর এখন কি হচ্ছে? হতাশ, আমি হতাশ। ক্ষুধাও লেগেছে বেশ। আমি কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলাম, ক্ষুধা লাগছে, খাবার আছে? আমার দিকে এমনভাবে তাকালো যে আর জিজ্ঞাসা করলাম না। সোজা বাইরে ডাইনিং টেবিলে চলে আসলাম। ডাইনিংয়ে দেখলাম খাবার সাজানোই আছে। ব্যাপার কি? খাবার এত রয়ে গেছে যে? যাক, ভালোই হলো, পেট ভরে খাওয়া যাবে। হঠাৎ মারিয়ামের কণ্ঠ ভেসে আসলো, কি রে ভাইয়া, এখন আসছিস? ভাবি কখন থেকে না খেয়ে বসে আছে। মারিয়ামের কথা শুনে চমকে উঠলাম। কি বলিস, ও খায়নি? না, তোর জন্য অপেক্ষাই ছিল। এত দেরি করে আসলি কেন তুই? আরে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, দেখছি আমি। ভাবি কই, খাবে না? কিছু বললো না তো? রেগে আছে। যা যা, রাগ ভাঙা।
যাবি এখান থেকে, যা ফোট। মারিয়াম হাসতে হাসতে চলে গেল। আমি চিন্তায় পড়ে আছি যে মেয়ে আমাকে একটু বিশ্বাস করে না, সে আমার জন্য না খেয়ে বসে আছে। আমি না সত্যিই বুঝতে পারছি না, একদম পিচ্চিদের মতো করে মেয়েটা। কি আর করার, আমি উঠে রুমে চলে আসলাম। আফরিন বসে আছে খাটে, মুখ ফুলিয়ে। আমি রুমে এসেছি, এটা দেখে আরো মুখ ফুলিয়ে আছে। আমি সামনে এসে বসে পড়লাম, বললাম চলো। আমার দিকে তাকালো আফরিন। আমি ওর এই মুখ ফুলিয়ে থাকা দেখে হাসতে গিয়েও পারলাম না। শেষে আবার রাগ করে বসে। আমি বললাম কি হলো, চলো। কোথায় যাব? খাবে, চলো। আমার ক্ষুধা নেই। আমার লেগেছে, চলো। না, খাবো না। যান, আপনি যেখানে গিয়েছিলেন সেখানে যান। সরি, কাল থেকে আগে চলে আসবো। আমি কি আসতে বলেছি নাকি? আমার কি? আচ্ছা বাবা, সরি, আর হবে না। এবার তো চলো। আফরিন মুখ ঘুরিয়ে পাশ ঘুরে বসলো। বুঝলাম এভাবে হবে না, এই মেয়ে অনেক জেদি, ভাঙবে তবুও মচকাবে না। আমি আচমকা আফরিনকে আমার কোলে তুলে নিলাম। আফরিন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন কি না কি ঘটে গেছে। কি করছেন? ছাড়ুন আমাকে, আমি চিল্লাবো কিন্তু। ছাড়ুন। আপনি কি করতে চাইছেন? চিল্লাও, লোকে কিছুই বলবে না, আসবেও না। জানে যে আমাদের এখন বিয়ে হয়ে গেছে, বুঝলে? আপনি একটা লুচু বুইড়া বেডা একটা। আমি কেঁদে দেব। আমার সাথে কিছু করার চেষ্টা করলে ভালো হবে না কিন্তু। চুপ, খালি বেশি কথা বলে। একদম চুপ, বাচ্চা মেয়ে নাকি তুমি? আপনার কি? আমার যা ইচ্ছে আমি করব। আমাকে নামান, নামান বলছি। জি না, সোজা ডাইনিং এ চলো। আমি ওকে কোলে করে নিয়ে ডাইনিং এ চলে আসলাম। ওকে চেয়ারে বসিয়ে দিলাম আমি। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিন। আমি মুচকি হেসে বললাম, এভাবে কেন তাকিয়ে আছো? আমার কিন্তু ভয় লাগছে। আফরিন কিছু বলল না, আমার দিকে ওভাবেই তাকিয়ে আছে। আমি প্লেটে খাবার নিয়ে নিলাম। বউটা আমার রেগে আছে, দেখি খাইয়ে দিলে খাই কিনা। মনে হয় খাবে না আমার হাতে, তাও চেষ্টা করে দেখা যাক। আমি খাবার নিয়ে আফরিনের মুখের দিকে এগিয়ে দিলাম। আফরিন একটু অবাক হয়ে তাকালো, মনে মনে ভাবছে, একে তো আমাকে কোলে করে এখানে নিয়ে আসছে, আবার এখন খাবার দেওয়া হচ্ছে। আমি সেই সন্ধ্যা থেকে না খেয়ে বসে আছি, আর উনি এই রাতে এসে ঢং করছে। মনে হচ্ছে বুইড়া বেড়াটাকে আচ্ছা মতন কিলাই, আমাকে টাচ করার ধান্দা খালি। লুচ্চা একটা। আমি বললাম, কি হলো, নাও। আফরিন মুখ বাঁকিয়ে বলল, না, খাবো না, আমার ক্ষুধা নেই, আপনি খান। এখন রাগ না করে আগে খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়েছে। বাহ বাহ, আপনার মনে আছে যে রাত হয়েছে? আমি তো ভাবলাম আপনি ভুলে গেছেন। আচ্ছা, পরে ঝগড়া করো, আগে খেয়ে নাও। নাও, হা করো। না, খাবো না আমি। আফরিন, খাও বলছি। না, খাবো না বলছি তো। আফরিন, আমি এবার একটু রাগী স্বরে বললাম। আফরিন আমার দিকে তাকিয়ে ভীত মুখে বলল, আমার উপর চিল্লাবেন না, একদম চিল্লাবেন না। আমি আপনাকে ভয় পাই না, ওকে? আমি ছোট না। খাবার যদি এখন না খাও, তাহলে কিন্তু আমি এখন আমার অধিকার দেখাতে শুরু করব। ভেবে দেখো কি করবে। আফরিন চমকে উঠল, ভীত মুখটা আরো ভীত হয়ে গেছে। ফ্যাকাশে মুখে আমাকে বলল, কিসের অধিকার? হে হে হে, ওই যে ওই অধিকার। কোন অধিকার? স্বামীর অধিকার। দেখাবো নাকি? দেখুন, ভালো হবে না কিন্তু। আপনি আমার কাছেও আসবেন না। কি ভেবেছেন? হ্যাঁ, বিয়ে করেছেন বলে যা খুশি তাই করবেন? আমি চিল্লাবো কিন্তু। সবাইকে বলে দেব আপনি আমার সাথে কি সব করতে চাইছেন। আমি অবাক, আমি হতাশ। এই মেয়েকে কিছুই বোঝে না, একটু থেকে একটু হলেই বাচ্চাদের মতো করে। কি যে করি একে নিয়ে। আমি চেয়ারটা ওর একদম সামনে টেনে এনে বসলাম। খাবারটা নিয়ে এবার ওর মুখে ধরে বললাম, এবার না খেলে তোমার ওই ঠোঁটে আমি কিস করে দেব, ভেবে দেখো কি। ও মা, কথা শেষ না হতেই আফরিন দ্রুত আমার হাত থেকে খাবারটা খেয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, এবার ভয় পেয়েছে আমার পিচ্চি বউটা। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে খাবারের সাথে খেয়ে নেবে। ভীষণ হাসি পাচ্ছে, তবে হাসিকে থামিয়ে ওকে খাইয়ে দিতে লাগলাম। আফরিন কোনো কথা না বলে খেয়ে চলেছে। আমি মনে মনে হ্যাপি, এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছি। আমার কাছেও ভালো লাগছে। আমার পিচ্চি বউটা অনেক সুন্দরী, আর ওর মুখের মায়াটা এই সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। আমি এ মায়ায় সবসময় হারিয়ে যাই। ইচ্ছে হয় পিচ্চি বউটাকে একটু আদর করতে, কিন্তু কি আর করার, ভালোবাসার অধিকার পেতে অনেক দূর যেতে হবে আমাকে।
এই পিচ্চি মেয়েটার মনে জায়গা তো করতে হবে। খাওয়া শেষে আফরিন দৌড়ে রুমে চলে গেল। আমি এবার নিজের খাবারটা বেড়ে নিলাম। আমারও ক্ষুধা লেগেছে খুব। কি বউরে বাবা, আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা করলো না। আমার জন্যে না খেয়ে আছে এটাই অনেক। এমনটা হবে আমি আশাই করিনি। তার মানে ও কি আমাকে মনে মনে ভালোবাসে? আফরিন খাটে এসে বসে পড়ল। শীত পড়ছে অনেক। কম্বলটা গায়ে নিয়ে কম্বলের নিচে লুকিয়ে পড়ল আফরিন। আফরিনের মুখটা লাল হয়ে আছে। আফরিন চোখ বুজে আছে, মনে মনে ভাবছে, কি লুচুরে বাবা, বলে কিনা আমাকে কিস করবে, সাহস কত! আমার এই সুন্দর ঠোঁটের দিকে ওই লুচি শকুনটার নজর পড়ে গেছে। আমি কি করব এখন? আম্মুকে বলবো? না না, আমি কাউকে ভয় পাই নাকি? আর আম্মুকে বললে শেষে আবার আমাকে রাগ করবে। আমার এখন লাগছে কেন, ওই একটা কথায় আমার শরীরে এমন যেন তোলপাড় শুরু হয়ে গেছে। আমার গরম লাগছে, জ্বর আসবে নাকি? না না, কি সব ভাবছি আমি। কি এমন কথাই বলছে যে এমন হয়েছে? উফ বুইড়া বেটা, তোকে আমি মেরে ফেলবো। তোর জন্য আমার এমন ফিল হচ্ছে, অসহ্য লাগছে। কি হচ্ছে কি আমার সাথে? বারবার ওই কথা কানে ভাসছে। আমি এবার শেষ করে রুমে চলে আসলাম। দেখলাম আফরিন কম্বলের নিচে ঢুকে আছে। পারেও মেয়েটা, খুব ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। মাঝে এক বিশাল দয়াল করে রেখেছে আমার বউটা। এই শীতের রাতে কোথায় বউকে জড়িয়ে ধরে ঘুমাবো তা না। এখন তো সে আশা আমার আশায় থেকে গেল। কি লাভ আমার বিয়ে করে? এভাবেই কি শীতটা পার হয়ে যাবে? দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। রাত 2টার কাছাকাছি পাশে শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে উঠে লাইটটা জেলে দেখলাম আফরিন বসে আছে আর পেট ধরে কান্না করছে। আমি হড়বড়িয়ে উঠলাম। কি হলো? আফরিনের বিছানা থেকে বালিশগুলো সরিয়ে দিলাম। আফরিন এই কান্নার মাঝে বলল, এগুলো সরালেন কেন? আপনার মতলব কি? এই সময়েও এমন কথা শুনে কি বলবো ভাবতে পারছি না। আমি কিছু না বলে বললাম, পেট ব্যথা করছে তোমার? ও আমার দিকে তাকিয়ে মুখ টাড়িয়ে হ্যাঁ বলল। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল করলাম। এত রাতে কল ধরবে কিনা জানি না, তবে একটু পর আমার কলটা ধরলো। ডাক্তারের সাথে কথা বলে আমি কিছু মেডিসিন এনে আফরিনকে খাইয়ে দিলাম। তখন ফুচকা খাওয়াতে মনে হয় পেটে ব্যথা করছে। অনেকগুলো এনেছিলাম, সবগুলো খাওয়ার জন্য এমনটা হয়েছে মনে হয়। একটু পর আমি বললাম, এখনো ব্যথা করছে তোমার? দেখি মুখটা। কেন? আমি ওর মুখটা তুলে ওর চোখের পানি মুছে দিলাম। মেয়েটা কান্না করলে একদম আমার ভালো লাগে না, যেন আমি নিজেই ভেতর থেকে ক্ষতবিক্ষত হয়ে যাই। মেয়েটা আমাকে দেখে চলেছে। আমি বালিশটা উপর করে হেলান দিয়ে বসলাম আর একটারে আফরিনকে আমার বুকে টেনে নিলাম। আফরিন অবাক হয়ে গেল, কিছু বলতে যাবে অমনি আমি বললাম, চুপ, একদম চুপ। এমন পাগলামি করো কেন? তোমার কষ্ট হলে আমি ঠিক থাকতে পারি না। আমাকে কেন ডাক দিলে না? এমন করো কেন? একদম পিচ্চি মেয়েদের মতো করো। আমাকে একবার ডাক দিতে। এরপর থেকে এমন যেন না হয়। কিছু হলে আমাকে সাথে সাথে বলবে, কেমন? আফরি কিছু বললো না, শান্ত হয়ে আমার বুকে শুয়ে আছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ওকে শান্ত করার চেষ্টা করছি। অবুঝ মেয়ে একটা। ওকে বুকে নিয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমার পৃথিবীটা পূর্ণতায় ভরে উঠেছে। আমার চোখে ঘুম এসে পড়েছে। আমি ওভাবেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় খটখট শব্দ শুনে আফরিনের ঘুমটা ভেঙে গেল। ও এখন আমার বুকেই শুয়ে আছে। রাতে ওভাবেই ঘুমিয়ে গেছিল আফরিন। আফরিন নিজে বুঝতে পারলো কি অবস্থায় আছে। আমার দিকে তাকিয়ে আফরিন চুপ হয়ে আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর আফরিন মুচকিয়ে হাসলো। আস্তে করে উঠে গেল আফরিন। খাট থেকে নেমে আবার আমার দিকে তাকিয়ে আছে। আফরিন একদিনে আমার দিকে তাকিয়ে আছে। কাল রাতের কথা ভেবে চলেছে আফরিন। ইস, কি লজ্জার বিষয়, লুচু বর একটা। আমার তো এখন ওনার সামনে আসতেও লজ্জা লাগছে। রাতেও ওনাকে আটকালে ভালো হতো, কিন্তু কেন জানি তখন আমি নিজেকে আটকাতে পারিনি। এই বুকে কি যেন একটা জাদু আছে। এই প্রশস্ত বুকে মাথা রাখতেই যেন আমি শান্তি অনুভব করলাম। যেন এই বুকের বিছানার মতো আমি আজ পর্যন্ত কোনো বিছানা দেখিনি। কেমন সব ব্যথা, সব ক্লান্তি নিমেষেই নাই হয়ে গেছিল। উফ, কি ভাবছি আমি। দরজার আওয়াজ হলে আফরিন দ্রুত এসে দরজা খুলে দিল। মারিয়ামকে দেখে আফরিন বলল, আরে এত সকালে যে? ডিস্টার্ব করলাম না তো ভাবি? আরে না, ভেতরে আসো। ভাইয়া কি করে? এই যে দেখো কি করছে। ঘুমাচ্ছে। রাতে আমার ভাইটাকে একটুও ঘুমাতে দাওনি মনে হয়। মারিয়াম, তুমিও না। তার ঘুম, সে ঘুমাচ্ছে, আমার কি? তাই না? সে আমি বুঝি, আমি এতটাও ছোট না। খালি বেশি বুঝো তুমি।
আচ্ছা চলো কফি খাই, তোমাকে জিজ্ঞেস করতে আসলাম খাবে কিনা। হ্যাঁ চলো, আমার খেতে ইচ্ছে করছে। আচ্ছা তুমি সাথে যাও, আমি নিয়ে আসছি। সকাল সকাল সাথে বসে কফি খাওয়ার মজাই আলাদা। ওকে দাঁড়াও, আমি চাদরটা নিয়ে নিই, বাইরে শীত। বাবা, বিয়ের পরেও শীত লাগে বুঝি? তুমি খুব দুষ্টু। দাঁড়াও, তোমার বিয়ের কথা বলছি। না না থাক, আমার এক্ষুনি কোনো ইচ্ছা নেই, আমি এখনো ছোট। আচ্ছা আমি কফি নিয়ে আসছি। ওকে। কিচেনে আম্মু রান্নার কাজ শুরু করে দিছে। মারিয়াম এসে বলল, আম্মু 2টা কফি দাও না। 2টা একসাথে খেতে পারবি তুই? না না, আমি একটা আর ভাবি একটা। আফরিন মামুনি উঠছে ঘুম থেকে? হ্যাঁ সাথে গেছে। আচ্ছা এই মায়া, এদিকে আয় তো। যে খালামুনি। এই 2টা কফি বানাতো। আচ্ছা। আফরিন ছাদে এসে চারিদিকটা দেখতে লাগলো। বেশ ভালো লাগছে। চারিদিকে কুয়াশায় ঢাকা, বেশি দূর দেখা যাচ্ছে না, তবুও সকালের এই নিস্তব্ধতায় এক অন্যরকম ভালো লাগা আছে। ফ্রেশ হাওয়া গায়ে শিহরণ দিয়ে দিচ্ছে। পেছন থেকে মারিয়াম এসে বলল, এই যে কফি চলে এসেছে। ওয়াও, ধন্যবাদ আমার কিউট ননদিনী। ওয়েলকাম ওয়েলকাম। সুন্দর না? হ্যাঁ, এই জন্যই তো তোমাকে ডেকে আনলাম। আমার খুব ভালো লাগছে। দূরে দেখা যাচ্ছে না বেশি, কুয়াশার কারণে। তবুও ভালো লাগছে। আম্মু কি করে? কিচেনে আছে। কি বলো, তাহলে তো আমার যাওয়া উচিত। কেন? আমি তো এখন এই বাসার বউ, তাই না? আমার একটা দায়িত্ব তো আছে। হয়েছে, এখন এসব করতে হবে না। আম্মু মানা করেছে, বাসায় কাজ করার জন্য 2-3 জন এমনিতেই লোক রাখা আছে। আম্মু বলেছে যখন সময় হবে তখন নিজেই তোমার হাতে সব দায়িত্ব তুলে দেবে। ও আচ্ছা। এখন এনজয় করো, পড়ালেখা আছে সেদিকে মন দাও। হ্যাঁ, সামনেই পরীক্ষা আমার। সেটাই তো বলছি। এদিকে আমার ঘুমটা ভেঙে গেছে এতক্ষণে। ঘাটটা কেমন ব্যথা করছে। বালিশে হেলান দিয়ে ঘুমানোর জন্য হয়তো এমন হয়েছে। হঠাৎ খেয়াল হলো আফরিন নেই, রাতে আমার বুকেই ছিল, হয়তো সকালে আমার আগে উঠে গেছে। কি অবস্থা শরীরের এখন জিজ্ঞাসা করতে পারলাম না কই গেছে। আবার রান্না করে বসে রাতে ওভাবে আমার কাছে রাখার জন্যে, কিন্তু এত সকালে গেছে কই। কফি খেতে পারলে ভালো লাগতো। আম্মু তো সকাল সকাল কিচেনে আসে, দেখি আম্মুকে বলি। আমি কিচেনে এসে দেখলাম সত্যি আম্মু কিচেনে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মু হেসে বলল, আমার ছেলেটা আজকে সকালে উঠেছে? সূর্য কোন দিকে উঠেছে? আম্মু কফি দাও না একটা। কফি খেতে উঠেছিস বুঝি? খেতে ইচ্ছে করছে। দাঁড়া দিচ্ছি। আমি সোফায় এসে বসে পড়লাম। আম্মু আমাকে কফি দিয়ে গেল একটু পর। আমি কফি খাচ্ছি আর আফরিনকে খুঁজতে লাগলাম। কই গেছে, এখানেও দেখছি না। এত সকালে কোথায় গেল? মারিয়ামের রুমে আছে নাকি? আম্মুর কাছে শুনবো নাকি? আবার আম্মু কিছু মনে করলে শেষে লজ্জার শেষ থাকবে না। কি যে করি, না আর পারলাম না। যা হবার দেখা যাবে, জিজ্ঞাসা করেই দেখি। আম্মু। হ্যাঁ বল। আফ্রিকে দেখছি না যে, দেখছো তুমি? বৌমা ছাদে আছে মরিয়মের সাথে। ও আচ্ছা। বাবা, আমার ছেলেটা দেখছি বউকে চোখে হারাচ্ছে। আম্মু তুমিও না? সকালে উঠে দেখছি না, তাই জিজ্ঞাসা করলাম। থাক, আর লজ্জা পেতে হবে না মেয়েদের মতো। আমি কই লজ্জা পাচ্ছি? আমি কি মেয়ে নাকি? হ্যাঁ আমি জানি জানি। ধুর, থাকো তো তুমি। আব্বু কই? জগিং এ গেছে। কত বলি তোর বাবার সাথে যা, একটু শরীর ঠিক করে রাখ, খালি ঘুমাবে। আব্বুর সাথে গেলে আমি আর ফিরে আসতে পারবো না। জানো আব্বুর কত ফ্রেন্ড। একবার গল্প শুরু হলে দিন 12টা বাজে। দেখো না আব্বু কত দেরি করে আসে জগিং থেকে। অজুহাতের কত দিবি? এদিকে সকাল সকাল আফরিনের আম্মু উঠে স্বামীর জন্য কফি নিয়ে এসেছে। স্ত্রীকে পাশে বসিয়ে বললেন, বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? হ্যাঁ লাগবে না, লাগারই তো কথা। আচ্ছা, মেয়েটার তো আসার কথা। হ্যাঁ আমি ভাবছিলাম আফরিনকে কল করবো আজকে, ওদেরকে আসতে বলি। তাই করো, মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। আর একজন তো কি করছে, কেমন আছে, কোথায় আছে কে জানে, একটু খোঁজ খবরও দিল না। ওর কথা কখনো বলবে না। আমার একটা মেয়ে, যে মেয়ে আমাদের কথা ভাবে না সে মেয়ে আমার হতে পারে না। তুমি আর কখনো ওর কথা বলবে না। যতই হোক আমাদের মেয়ে। মরে গেছে আমাদের মেয়ে। ভুল করে ফেলেছে। আমরা বাবা মা, আমরা তো আর নিজের সন্তানকে বলতে পারি না জন্ম দিয়েছি, মানুষ করেছি।
এসব কখনো ভেবেছে তোমার মেয়ে? ভাবেনি। আচ্ছা রাগ করো না, কফিটা ঠান্ডা হচ্ছে, দেখি কি করে মেয়েটা। আমি কিচেনে যাচ্ছি, আর একটু পরে আমি আফরিনকে কল করে দেখবো। আচ্ছা ঠিক আছে। আফরিন ছাদে দাঁড়িয়ে আছে, মরিয়ম পাশে দাঁড়িয়ে। আফরিন রাতের কথা ভুলতে পারছে না। এত কিছুর মাঝেও ওই লুচু বেটার কথা মন থেকে যাচ্ছে না। ও শরীরের স্পর্শ যেন গায়ে লেগে আছে, ভাবতেই গা শিউরে উঠছে। আফরিন মনে মনে হেসে চলেছে। মরিয়ম খেয়াল করে বলল, কি হলো ভাবিজান, এভাবে হাসছো কেন? বলছি এভাবে হাসছো কেন? কই? এই যে দেখলাম, কি ভাবছো শুনি? না না, কিছু না। কিছু তো একটা আছে, বলো বলো শুনি। আরে তেমন কিছু না, ভাবছি জীবন কতটা মায়াবী, সময় সবকিছু কেমন বদলে দেয়। হ্যাঁ এইটা ঠিক। আচ্ছা একটা কথা বলবে? হ্যাঁ কি কথা ভাবি? তোমার ভাই কোনো রিলেশনে ছিল না, মানে কারোর সাথে রিলেশনে নেই? হঠাৎ এই কথা যে? না, আমি তো তোমার ভাইকে এখনো জানিই না, তুমিই ভালো জানো তাই জিজ্ঞেস করলাম। চিন্তার কিছু নেই, আমি যতদূর জানি ভাইয়া কখনো রিলেশনে যায়নি। আফরিন হেসে দিল। হাসির মাঝে একটা সুখ লুকিয়ে আছে যেন। আমি এদিকে আম্মুর চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে ছাদে চলে আসলাম। ছাদে উঠে দেখলাম ওরা দুজনে দাঁড়িয়ে আছে। বাবা, কুয়াশা পড়েছে খুব। রুমের ভেতরে শীত এতটা বোঝা যায় না, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। আমি আসতেই মরিয়ম ঠিক পেয়ে গেল। পেছনে তাকাতেই আমি মরিয়মকে ইশারা করে চলে যেতে বললাম। মরিয়ম ইশারাই না করলো। আমি খুব কষ্টে ওকে নিচে পাঠিয়ে দিলাম। ছোট বোন থাকা মানে প্যারা, যার আছে সেই বোঝে। আফরিন এখনো লক্ষ্য করেনি আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। ও সামনের দিকে তাকিয়ে আছে, ওর চোখে শীতলতা ছেপে আছে। কুয়াশার এক সাদা প্রলেপ ওর সামনের চুলে অলংকার রেখে গেছে। বেশ লাগছে ওকে। মায়াবী চোখ দুটি এই বিশালতায় বিচরণ করে চলেছে। ও গায়ে চাদর জড়িয়ে আছে। আমার ঠান্ডা লাগছে খুব। এই সময় গরম কফি খাওয়ার মজাই আলাদা। আহা কি স্বাদ লাগছে। আমি চুপ থাকতে পারলাম না। আফরিনকে বললাম, কখন এসেছো এখানে? পাশ থেকে আমার কণ্ঠ শুনে আফরিন চমকে উঠল। অবাক হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আফরিন। আমি মুচকি হেসে বললাম, এভাবে তাকিয়ে আছো যে, কিছু বলবে? আপনি কখন আসলেন? মরিয়ম কই? নিচে গেছে। আপনি এখানে কি করছেন? আমি তো এসেছিলাম আমার বউকে খুঁজতে। আমি নিচে যাচ্ছি। আফরিন চলে যেতে গেলে আমি ওর হাতটা ধরে আটকে দিলাম। ও পেছনে আমার হাতের দিকে তাকালো। আমি ওর মুখের দিকে তাকালাম। না, রাগের কোনো ছাপ নেই। ওর মুখে লজ্জা আর এক লুকানো ভালোবাসা অনুভব করতে পারছি আমি। আমি ওকে পাশে এনে বললাম, পালাচ্ছ? আমি পালাবো কেন? তাহলে চলে যাচ্ছ যে? আমার শীত লাগছে তাই রুমে যাচ্ছি। তাই বুঝি? আমি ওর গায়ের চাদরটা খুলে নিলাম। ও অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি মুচকি এসে চাদরটা অর্ধেক আমার গায়ে আর অর্ধেকটা দিয়ে আফরিনকে ঢেকে নিলাম। আমি বাঁ হাত দিয়ে ওকে জাপটে নিলাম আমার বাহুতে। ও লজ্জায় লাল হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে আছে আফরিন। আমি বললাম, আমার পিচি বউকে লজ্জা পাচ্ছে? আপনি আমাকে ছাড়ুন বলছি, আমাকে টাচ করার কত শখ, ছাড়ুন বলছি। তাই মুচকি আসলাম, কারণ ও মুখে শুধু বলছে, ফিজিক্যালি কোনো রিয়াক্টই করছে না। মেয়েদের মুখের আর মনের ভাষা আসলে বোঝা কঠিন। তাই আপনাদের একটা কথা বলতে পারি যে কখনোই মেয়েদের মুখের কথা ধরবেন না, এদের মন বুঝুন। আফরিনকে বললাম, চুপ করে আছো যে, কিছু বলবে না? কি বলবো? এমনি সময় তো মরিয়মের সাথে কত কথা বলো, এখন চুপ করে আছো কেন? মরিয়ম আর আপনি কি এক? আপনি হলেন একটা বুইড়া বেড়া। তাই? আপনাকে একটা কথা বলার ছিল। বলো, জিজ্ঞাসা করার কি আছে? যখন যা বলার তখন তাই বলবে, বুঝলে? কলেজে যেতে হবে। তো যাবে, সবকিছুই তো ঠিক আছে। নেই। কেন, কি হয়েছে? এখন তো আর আব্বুর নাম ইউজ করতে পারবো না বিভিন্ন কাগজে আর ফাইলে। এখন তো পরিবর্তন আসবে, তাই না? আমিও না, ভুলেই গেছিলাম বিয়ে হয়েছে। আমি মুচকি এসে বললাম, সরি, ভুলেই গেছিলাম। আচ্ছা তাহলে আজকে চলো কলেজে যাই, দেখি কি কি বিষয় আছে। আজকেই?
ওকে। এরপর দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছি না। হাতের কফিটাও শেষ, ঠান্ডা করছে না এখন। প্রেয়সীর গায়ের উষ্ণতা যেন আগুনের কোলাহলে তীব্র রূপ নিয়ে এসেছে। মনের উঠানে বসন্তের ফুল ফুটেছে অনেক, তবে সেই বসন্তের আগমন বার্তা পাশের মানুষটি কি বুঝতে পারছে জানি না। তবে আমার মন যে শীতের বিপরীতে বসন্তের ঘর বেঁধেছে তার মায়াতে। বেশ কিছুক্ষণ পর আমি বললাম, বাসার কথা মনে পড়ছে তোমার? আফরিন কিছু বলল না। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, বাসায় যাব, খুব যেতে ইচ্ছে করছে, নিয়ে যাবেন? আফরিনের কণ্ঠ ভারী হয়ে এসেছে। পিচ্চি বউটারে ভারী কণ্ঠ আমার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোলে। তোলপাড় হয়ে ওঠে আমার মনের ভেতর। আমি ওকে বললাম, আজকে কলেজ থেকে আসি, তারপর কাল না হলে পরশু তোমাকে নিয়ে যাব, কেমন? সত্যি? হ্যাঁ সত্যি। ধন্যবাদ। আফরিন হাসলে ওর মুখে টোল পড়ে। এখনো এর ব্যতিক্রম হলো না। আমি সেই দিকেই তাকিয়ে আছি। কি মায়া ওর ভেতর। আমি জানি না আমার এই ভালোবাসা ও অনুভব করতে পারে কিনা, তবু আমি ওকে ভালোবাসছি। প্রতিনিয়ত যেন বেড়েই চলেছে ভালোবাসা। আমি বললাম, চলো নিচে যাই, এখানে বেশিক্ষণ এভাবে থাকলে ঠান্ডা লাগবে। চলেন। রুমে এসে আমি ফ্রেশ হতে চলে গেলাম। আফরিন কাপ দুটো রেখে আম্মুকে বলল, আম্মু আমি হেল্প করি? আম্মু হেসে বলল, একদমই না। আমার মেয়ে যেমন আমার কাছে খুব আদরে, তেমনি তুমিও আমার আরেক মেয়ে। তাই আমি চাই না এখনই তুমি এসব নিয়ে ভাবো, তুমি পড়ালেখা নিয়ে ভাবো, তোমার স্বপ্ন পূরণ করো, বুঝলে? সময় আসলে আমি শুধু এই কি যে নাই পুরো বাসার দায়িত্ব তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ আম্মু। যাও ফ্রেশ হয়ে নাও, নাস্তা করবে। আচ্ছা। আফরিন রুমে এসে দেখলো ফোন বেজে চলেছে। তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে দেখলো আম্মু ফোন করছে। আফরিন অনেক খুশি হয়ে গেল, ফোনটা ধরেই বলল, কেমন আছো আম্মু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো। আম্মু বাসায় আসবো, তোমাদের দেখতে ইচ্ছে করছে। পাগলি মেয়ে আমার, সেই জন্যই তো ফোন করলাম, তোদেরকে আসতে বলার জন্য। রাফি কোথায়? ফ্রেশ হতে ঢুকেছে। আচ্ছা, জামাই আসলে বলিস আমি বিয়ান সাহেবের সাথে কথা বলে নিব, কেমন? হ্যাঁ আমি বলেছি ওনাকে, বলেছে আজকে কলেজ থেকে আসার পর কাল পরশু আমাকে নিয়ে যাবে। তাহলে তো ভালো। শরীর কেমন আছে মা? ভালো আম্মু। ওখানে সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই অনেক ভালো। বলছিলাম না, ওরা অনেক ভালো ফ্যামিলি। এমন ভাগ্য সবার কপালে থাকে না। তোর বোন তো বুঝলো না, নিজের কপাল নিজেই পোড়ালো। এখনো আমাদেরকে একটা ফোন পর্যন্ত করেনি। তোর আব্বু তো ওর কথা শুনতেই পারছে না। আমি আসি, আব্বুকে বোঝাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখছি, কেমন? আচ্ছা, খোদা হাফেজ। নাসিমা বেগম ফোনটা রেখে মুচকি হাসলেন। ভাবছেন, আমার ছোট মেয়েটা কেমন সংসারী হয়ে উঠছে। ও ঠিক ওই ফ্যামিলির হাল ধরতে পারবে, ঠিক সবকিছু সামলে নিতে পারবে। আমার বিশ্বাস আছে ওর প্রতি। আফরিন এদিকে মাইশার কাছে ফোন করলো। মাইশা রেডি হচ্ছিল কলেজের জন্যে। ফোনটা ধরে বলল, কি রে ভাই, বিয়ের পর খোঁজ নিয়েছি, ভাবলাম হানিমুনে চলে গেছিস। চুপ, খালি বেশি কথা বলিস। কই তুই? বাসায় রেডি হচ্ছি। ওকে, আমি আসছি। কলেজ আসবি তুই? হ্যাঁ, ওই যে বিয়ের পর এখন তো গার্ডিয়ান উনি, তাই না? তাই এসব বিষয়ে একটু কাজ করতে হবে। বাহ, কি ভালোবাসা রে। আচ্ছা আয়, দোলা ভাই আসবে? হ্যাঁ আসবে। তাহলে তো আজ ট্রিট দুলা ভাইয়ের কাছ থেকে নেব, জলদি আয়। মার খাবি? কি বলছিস এসব? কি ভাববে ইনি? সে আমি কি করে জানবো? আমাদের দুলা ভাইয়ের ট্রিট তো হবেই। দেরি করিস না, বেরিয়ে পড়, আমি নাদিয়াকে জানাচ্ছি ব্যাপারটা। আরে শোন। মাইশা ফোনটা কেটে দিল। আফরিন মাথা চুলকাচ্ছে আর ভাবছে, বান্ধবীগুলো আমাকে বাস দেয় খালি। কি ভাববে বুইড়াটা? কি করব এখন? ধুর, যা হবার হোক, আমার কি। আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। ও মা, এ কি? আফরিন মাথা চুলকাচ্ছে কেন? আর কি এত ভাবছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছি। একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। চলছেটা কি এই মেয়ের মাথায়? আমি একটু কাছে বললাম, ব্যাপার কি? এভাবে কি ভাবছো? আফরিন আমার দিকে না তাকিয়েই আনমনে বলল, কিছু না, জানতো। আমি আবার বললাম, এই যে কি হয়েছে, কিছু দরকার নাকি কোনো সমস্যা? আমাকে বলো।
আফরিন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে যেই বলতে যাবে অমনি মুখে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। আফরিনের চিৎকার দেখে আমি অবাক। এই মেয়ে কি করে? আমি ওর গাল চেপে ধরলাম, আস্তে করে বললাম, কি করছো কি? এভাবে চিল্লাচ্ছ কেন? পাগল হলে নাকি? বেচারা আমার বউ আমাকে পাগল বানিয়ে ছাড়বে। ওরে মা, কামড় মেরে দিছে রে! আউচ! হে আল্লাহ, কপালে কি দিছো আমার? আমি পাগল না হয়ে যাই। আফরিন হাঁপাতে হাঁপাতে বলল, তো কি করব? আপনি তো আমাকে এভাবে ধরেছেন, জীবন বাঁচানো ফরজ, বুঝলেন? আচ্ছা এখন বলো, ছাগলের বাচ্চার মতো চেঁচাচ্ছিলে কেন? চেঁচাবো না তো কি করব? এমন বেশে দেখলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। এমন বেশি মানে? বলি, নিজের দিকে তাকিয়েছেন? আফরিনের কথা শেষ হতে না হতেই আমি নিজের দিকে তাকালাম। ও মা, কি এমন হয়েছে যে চিৎকার দিচ্ছে? কই, কিছুই তো হয়নি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কই কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি খালি গায়ে কেন আছেন? তার উপর আবার তোয়ালে পরে আছেন। ছি, আমি দেখতে পারছি না। ইস, কি লজ্জা, কি লজ্জা। আফরিন অন্যদিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, আরে এদিকে তাকাও না। লুচু বেটা একটা, বুইড়া বেটার ভীমরতি ধরছে, আমি পারবো না। আহা তাকাও না, আমি না তোমার স্বামী। কচু, যান জামা পরে নিন। আগে তাকাবে তো। পারবো না। আফরিন লজ্জায় লাল হয়ে আছে। মুখে হাত দিয়ে আফরিন লজ্জা মাখা হাসিতে জড়িয়ে পড়েছে। মনে মনে ভাবছে, ইস, কি লজ্জার ব্যাপার। আমার এমন কেন লাগছে? উনি কি বুঝতে পারছেন আমার অবস্থা? উফ, কি হট লাগছে আমার বুইড়া বেটাকে। আমার তো টাচ করতে ইচ্ছে করছে। থুর, কি সব ভাবছি। না না না, আর পারছি না। আমি চলে যাই, আমি আর থাকতে পারছি না। জানি না আমার বুকের ভেতরে কেমন ফিলিংস কাজ করছে। আমার নিঃশ্বাসটাও ঠিক মতো আমি নিতে পারছি না। আমি কি একটু টাচ করে দেখবো লুচু বরটাকে? আমি এদিকে একটু শয়তানি করে আফরিনের পেছনে এসে আফরিনকে জড়িয়ে ধরলাম। আফরিন এতক্ষণ ভেবেই চলছিল ওসব কথা, তবে পেছন থেকে এক এমন আকস্মিক ঘটনার প্রতিফলনে এবার যেন নিশ্চিতভাবে মরে যাওয়ার অবস্থা আফরিনের। এমন স্পর্শ নারীর শরীরে এবং মনে ঝড় তোলার জন্য যথেষ্ট। আফরিন ঘামতে শুরু করেছে। এমন ফিলিংসের বিপরীতে যেন কিছুই করার নেই আর। পুতুলের মতো দাঁড়িয়ে প্রেমিকের আদরের আশায় নিজেকে ভাসিয়ে দেওয়া ছাড়া কি আর করতে পারি এখন? আফরিন চোখ বুজে নিল। অজানা এক ভালো লাগায় শরীর কেঁপে উঠছে। মনে উথাল পাতাল ঝড়, যেন তৃষ্ণার্ত কোনো সমুদ্রে জোয়ার এসেছে, নিমিষেই সব কিছু উলটপালট করে দেবে। আফরিন আবেশে হালকা শব্দ করে উঠল, যেটা দেখে আমি শিউরে উঠলাম। আফরিনের পক্ষ থেকে কোনো বাধা না পেয়ে মনে সাহস বেড়ে গেল। আমার হাত দুটি ক্রমশই ওর নাভির ওপর বিচরণ করছে। আমি বুঝতে পারছি আমার হাত কাঁপছে, শরীর ঘামছে। আফরিনের চুল থেকে মাদকতার লেশে গন্ধ আসছে। আমি নিজেকে আটকাতে পারছি না। একটা পুরুষ হিসেবে নিজেকে এই পরিস্থিতিতে কিভাবে আটকানো যায় আমার জানা নেই। আফরিনের ঘন ঘন নিঃশ্বাস আমাকে উন্মাদ করে তুলছে। আফরিনের মুখের এই হালকা শব্দ আমার ক্রোমোজোমে ঢেউ তুলেছে। আমি বাঁধভাঙা পানির ন্যায় আছড়ে পড়তে চাইছি। তবে এ ভাবনা, এ বাসনা আমি চাই না এখনই ঘটুক। আমি চাই আফরিন আমাকে সেই বিশ্বাসে বিশ্বাস করুক, আমাকে ভালোবেসে এই অধিকার দিক। এসব ভেবে আমি আচমকাই ওকে ছেড়ে দূরে সরে গেলাম। আফরিন ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে। বুঝতে পারছি ও হাঁপিয়ে চলেছে। ওর মনের অবস্থাও ওই পর্যায়ে চলে গেছে যেখানে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। আমি জানি আফরিন লজ্জায় আমার সাথে কদিন কথাই বলবে না, আর আমি চাই না আমার বউ আমার সাথে কথা না বলে থাক। আমি এজন্যে দ্রুত ওর সামনে এসে বসে পড়লাম। ও নিচের দিকে তাকিয়ে হাঁপিয়ে চলেছে। আমি আস্তে করে ওর হাত দুটি আমার হাতে নিলাম। ওর মাথার সাথে আমার মাথা লাগিয়ে আস্তে করে বললাম, সরি, আর এমনটা হবে না। সরি। আফরিন মনে মনে ভাবছে, লুচু একটা, আমাকে মেরেই ফেলেছিল।
আর এখন বলছে সরি। এভাবে কেউ আদর করে? আমি লজ্জায় মরে যাব। ইস, কি লজ্জার ব্যাপার। এই বুইড়াটার সাথে কথা বলবো কিভাবে এখন? লুচু একটা, আদর করছিলি, মাঝখানে আবার ছেড়ে দেওয়ার কি আছে? শয়তান বেটা কোহানকার। আমার এখন ভালো লাগছে না। আমার ওই আদর আবার চাই, বারবার চাই। ওকে বুঝতে পারছে না সরি বলার কি আছে? আমি না ওর বউ, ও কেন ওর অধিকার দেখায় না? আমাকে কি সব বলে দিতে হবে? আমি এদিকে ভেবেই পাচ্ছি না আফরিন কি ভাবছে। আমার উপর কি রাগ করলো? বেশি করে ফেলেছি মনে হয়। না, এসব করাটা ঠিক হয়নি। আমি হাত দিয়ে ওর মুখটা তুললাম, ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে এক আলাদা মায়া কাজ করছে। আমি সত্যি এ চোখের ভাষা এখন বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে বউটা আমার ভালোবাসা চাইছে, আবার মনে হচ্ছে অভিমানে ফুলে আছে। বুঝতে পারছি না। তবে এটা ঠিক যে এ চোখে কোনো রাগ দেখতে পাচ্ছি না। আমি আস্তে করে বললাম, রাগ করেছো? আফরিন আমার দিকে তাকাতে পারছে না। ও আবার নিচের দিকে মাথা নিয়ে বসে আছে। আমি দেখলাম ওর মুখ লাল হয়ে গেছে। এমনিতেই ও ফর্সা, তার উপর এমন লাল হয়ে আছে যে একদম পাকা টমেটোর মতো লাগছে। বেশ ভালো লাগছে এভাবে দেখতে আমার পিচ্চি বউটাকে। আমি আবার বললাম, কি হলো, রাগ করে আছো? সরি, আর হবে না, প্রমিস। আমি ফ্রেশ হতে যাচ্ছি। আফরিন এইটুকু বলেই উঠে দৌড়ে চলে গেল হাসতে হাসতে। আমি তাকিয়ে আছি। কি হলো এটা? কিছুই বললো না, না রাগ করলো, না কথা শোনালো, কিছুই করলো না। বুঝতে পারলাম না। যাই হোক, পরে দেখা যাবে। আগে ওর কলেজের ব্যাপারটা মিটিয়ে আসি, তারপর ওকে মানিয়ে নেওয়া যাবে। কতক্ষণ আর রাগ করে থাকবে? আমি উঠে দাঁড়িয়ে গেলাম। অমনি পেছন থেকে আবার চিৎকারের শব্দ পেলাম। চমকে উঠে আমি পেছনে তাকালাম। মরিয়মকে দেখে আমি বললাম, তোর আবার কি হলো? আজকে সবাই এমন চেঁচিয়ে উঠছে কেন? এই বেশে আছো কেন ভাইয়া? খুশিতে। তোর কি? ভাবি দেখলে একেবারে শেষ তুমি। মনে মনে বললাম, ওই পর্ব শেষ হয়ে গেছে। হে হে, বউয়ের সাথে রোম্যান্স করার ফিলিংস একেবারে সেই। মরিয়ম মুখে হাত দিয়ে তাকিয়ে আছে, ভাবছে ভাইয়ার আবার কি হলো। এইভাবে পাগলের মতো কি ভাবছে আর হাসছে। ভাইয়া, ওই ভাইয়া, কি হলো? এই যা তো, ডিস্টার্ব করিস না। আইসে ডিস্টার্ব করতে। আমি ভাবির কাছে এসেছি। ভাবি, ভাবি কই তুমি? আস্তে চিল্লা। ও ফ্রেশ হতে ঢুকেছে। ও আচ্ছা, তাহলে একটু পরে আসি। কি করবি এখন? বের হব আমরা। এখন কই যাবা? ওর কলেজ যাব একটু। ও আচ্ছা, তাহলে আমি আসলে বলবো। আচ্ছা। না, আর কেউ চমকে ওঠার আগেই আমি জামা কাপড় পরে নেই। কি যে হচ্ছে আমার সাথে। আমি রেডি হয়ে বসে আছি খাটে। ওদিকে আফরিনের এখনো বের হওয়ার নামই নেই। বউ আমার ফ্রেশ হতে গিয়ে হারিয়ে গেল নাকি? কি মুশকিল। একটু পর আফরিন বের হয়ে আসলো চুল মুছতে মুছতে। আমার নজর চলে গেল আফরিনের ভেজা চুলে। কি মায়াবী লাগছে আফরিনকে। আমার বউ নাকি এটা আসমানের পরি। কোমরের নিচ পর্যন্ত লম্বা কালো চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। ভেজা ঠোঁট দুটি কেমন বসন্তের ছোঁয়া দিচ্ছে। উফ, রাফি রে রাফি, কি কপালের তোর। বউ একটা পেয়েছিস রে রাফি। আমি একদিনে তাকিয়ে আছি আফরিনের দিকে। এ যেন এক মোহের জগতে, মায়ার ঘরে আমাকে কেউ বন্দি করে রেখেছে। একটু পর বুঝতে পারলাম আফরিন আমার দিকে তাকিয়ে আছে। ভ্রু কুচকে আমার সামনে এসে বলল, কি সমস্যা? আমি হকচকিয়ে বললাম, কিছু না। কি আবার? আমি তো আয়না আয়না দেখছিলাম। কি সুন্দর লাগছে আয়নাটাকে। বলি, আয়না ওইদিকে, এইদিকে না, লুচু একটা। হ্যাঁ, ওই আর কি। জানি জানি, রেডি হও, জলদি করো, দেরি হচ্ছে আমাদের। কথাও ঘোরাতে পারেন না, আইসে বুইড়া বেটা একখান। আফরিন আয়নার সামনে এসে বসে পড়লো। চুল আস্তে আস্তে আয়না দিয়ে আমার দিকে তাকালো আফরিন। আমি ওর দিকেই তাকিয়ে আছি। ওর চুল বেয়ে পানির ফোঁটা কোমর এসে পড়ছে। আঁকাবাঁকা এই কোমরের পথ ধরে মুক্তোর দানার মতো পানির কণা ভেসে চলছে, সাথে আমাকেও ভাসিয়ে নিচ্ছে তার মায়ার জগতে। আফরিন বলে উঠল, ওভাবে কি দেখছেন? মেয়ে মানুষ দেখেননি নাকি? আমি আমার বউকে দেখছি, তাতে তোমার কি? আইসে বউ দেখতে, এত দেখা লাগবে না। ঠিক আছে, তুমি না চাইলে দেখবো না। আফরিন মুখ ঘুরিয়ে বলল, আমার কথা শোনেন কত? এখন থেকে শুনবো। দেখা যাবে, এখন চলুন, আমি রেডি। হ্যাঁ চলো। আমি আর আফরিন বেরিয়ে পড়লাম। আফরিন আমার পাশের সিটে বসে আছে। ওর শরীর থেকে ম সুগন্ধ আসছে।
ভালোবাসার বউ আমার বুঝতেই পারছে না আমি তার ভালোবাসায় কতটা বিভোর হয়ে গেছি। কবে যে বুঝবে। 20 মিনিট পর আমরা পৌঁছে গেলাম। আফরিন আমাকে বলল, আমার বান্ধবীদের সাথে বেশি কথা বলবেন না বলে দিলাম। কেন? আপনি নাকি এখন থেকে আমার কথা শুনবেন, মনে থাকে জানো। কি মুশকিল, কি আর করার, না চাইতেও মানতে তো হবেই। আমি ওর পাশে দুজনে আগে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। ওখানেই নাকি ওনার বান্ধবীগণ আছে, আগে তাদের সাথে নাকি দেখা করবে। ক্যান্টিনের ভেতর আসতেই অনেকেই আমাদের দেখছে, সম্ভবত আফরিনকে দেখছে হয়তো, আর ওর সাথে আমাকে দেখে হয়তো এভাবে তাকিয়ে আছে। যাই হোক, আমার কি, দূর থেকে দুইটা মেয়ে হাত ইশারা করে আমাদেরকে ডাকলো। আফরিন বলল, চলুন। আমি সাথে সাথে এগিয়ে গেলাম। আমি যেই ওরা দুজন আমাকে সালাম দিল, আমি উত্তর দিলাম। আমি আর আফরিন বসে পড়লাম। তারপর ওনাদের সাথে টুকটাক কথাবার্তা। আফরিনের বান্ধবী বলল, দোলা ভাই, আমরা তো ভেবেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন, আজকাল যেমন বিয়ে হয় আর কি, কিন্তু আপনি তো দেখছি উল্টো হয়ে বের হলেন। হ্যাঁ, ঠিক বলেছিস। সেদিন বিয়েতে আপনাকে দেখে আমি তো ক্রাশে খেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আফরিনকে রেখে আপনাকে আমি বিয়ে করে নিই। এই তোরা চুপ করবি? কি শুরু করেছিস? ফাজলামি করছিস না তো? আফরিন একটু জেলাসি ভাবে বলল কথাটা। আমি কিছুই বলছি না, কি আর বলবো। এভাবে নিজের প্রশংসা শুনে নিজেকে কেমন হিরো হিরো মনে হচ্ছিল। আমি শুধু একটু একটু হেসে চলেছি। আচ্ছা দোলা ভাই, আমাদের ট্রিট দিবেন না? হ্যাঁ, আজকে ট্রিট তো দিতেই হবে। আমাদের সুন্দরী বান্ধবীকে দিলাম, আপনাকে ট্রিট তো হওয়াই যায়। ওকে, কি খাবে অর্ডার করো। না না, কি করছিস তোরা? এইসবের দরকার নেই। এই তোরা থামবি? সমস্যা নেই, এতটুকু যদি না করতে পারি তাহলে কেমন হয়। আপনারা ইচ্ছে মতো অর্ডার করুন। আফরিন আমার দিকে একটু রাগী চোখে তাকালো। আমি মুচকি হেসে দিলাম। আফরিন মাথা নাড়িয়ে কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু আমি বুঝতে পারিনি। অতঃপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষ করে ওনাদের সাথে আরেকটু কথাবার্তা বলে উঠে গেলাম। সোজা টিচার্স রুমে গেলাম। এখানে এসে সব ফর্মালিটি পূরণ করতে লাগলাম। আর এই প্রথম আমার নিজেকে কেমন জানি লাগছিল, কেমন বড় বড় ফিল হচ্ছিল। এই সকল প্রসেসের মাঝে নিজেকে একজন দায়িত্ববান পুরুষ মনে হচ্ছিল। আমি আফরিনের গার্জিয়ান হিসেবে পরিচিত হচ্ছিলাম। মনের ভেতর আলাদা একটা অনুভূতি কাজ করছিল। আসলেই দায়িত্ব কোনো ছেলে খেলা না। দায়িত্ব কথাটার ওজন অনেক ভারী, যেটা আমি আজ বুঝতে পারছি। 1.5 ঘন্টা পর বের হলাম আমরা। আফরিন বলল, উফ, আমি ক্লান্ত। এত কিছু করা লাগে, এত ফর্মালিটি। তো হবে না, এমনি এমনি কি সব হয়ে যায় নাকি? আমি তো ভেবেছিলাম অনেক জলদি হয়ে যাবে। হ্যাঁ, ছোটরা সবসময় এমনটা ভাবে। আমি ছোট না, ওকে? সে তো বুঝতেই পারছি। কি জানি এত পুচকে মেয়ে কিভাবে এত দূর চলে আসলো। আমার কথায় আফরিন রেগে গেল। সোজা রেগে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের দিকে চলে গেল আফরিন। বোঝো ঠেলা, এ মেয়ে রাগ কি সবসময় মাথায় বসে থাকে নাকি, যে একটু হলেই রেগে যায়? না, আবার কি করে কে জানে। যে দেখি আমি ওর পেছন পেছন চলে আসলাম। আফরিন এসে ক্যাম্পাসের মাঠের মাঝে বসে আছে। আমি এসে ওর সামনে বসে পড়লাম। ও রেগে আছে, ফুসফুস করছে রাগে। আমার হাসি পাচ্ছে খুব, তবে হাসিটা চেপে বললাম, এভাবে রাগ করলে কেন? জানি না। আহা, আমি তো রাগের কিছু বলিনি। ভালো। এভাবে রাগ করলে লোকে কি ভাববে? পিচ্ছি মেয়ে বলবে না সবাই? কতবার বলবো আমি পিচ্ছি না? আচ্ছা ঠিক আছে, তুমি পিচ্ছি না, ওকে? জানতো এখান থেকে। কোথায় যাব আমি? যেদিকে মন চায় যান, ভালো লাগছে না আমার। ঠিক আছে, তোমার ওই বান্ধবীদের কল দাও, ওদের সাথে আড্ডা দেই, দেখতেও বেশ ভালো। এই কথা বলতে দেরি, কিন্তু আফরিনের রাগ চরমে উঠতে দেরি হলো না। আমার দিকে এভাবে তাকিয়ে আছে যেন আমাকে পুড়িয়ে মেরে ফেলবে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কি বললেন মাত্র? কই কিছু না তো। অন্য মেয়েদের ভালো লাগে, তাহলে ওই আমাকে কেন বিয়ে করেছেন? লোক দেখানোর জন্য? কেন আমাকে দিয়ে মন ভরে না? আমি কি যথেষ্ট না? বোঝো ঠেলা, এ তো দেখছি সিরিয়াস হয়ে গেছে। আরে ভাই, কান্না না করছে বসে, ভাব দেখে সুবিধার মনে হচ্ছে না। যখন তখন বৃষ্টি আসতে পারে দেখছি।
আহা, আমি ওইটা মিন করিনি, সরি, রাগ করো না। আমি বুঝি তো, বুঝি না ভেবেছো? ভালো, খুব ভালো। আপনাকে দেখা হয়ে গেছে, যান না যান, যার কাছে ভালো লাগে তার কাছে যান। লুচ্ছ কোথাকার, আমার লাগবে না কাউকে। যান, দেখেন আশেপাশে কত মেয়ে, দেখতে কত সুন্দরী, আমাকে লাগবে না তো। যান না যান, আমি আর এখানে থাকবো না, বাই। আফরিন উঠে চলে যেতে লাগলো। আমি পেছন পেছন গেলাম, নানা কথা বলতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। রেগে গিয়ে নিজে একটা রিক্সা নিয়ে চলে গেল। কি রাগ রে বাবা। আমি দ্রুত গাড়িটা নিয়ে বাসার দিকে রওনা হলাম। আজকে বাসায় গেলে সবাই জানতে পারলে আমাকে কেলাবে নিশ্চয়ই। আব্বু জানতে পারলে তো আরো পেটাবে। কি যে করি। আফরিন বাসায় আসতেই মারিয়াম ডেকে বলল, ভাবি চলে এসেছো, চলো তোমার সাথে গল্প করি একটু। আফরিন থেমে মারিয়ামের দিকে তাকালো। মারিয়াম দেখলো আফরিনের চোখে পানি। মারিয়াম অবাক হয়ে বলল, ভাবি কি হয়েছে? কিছু না। না, কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? না, কিছু না। আমাকে বলো ভাবি। আম্মু, ও আম্মু, এদিকে আসো না। মরিয়াম, আম্মুকে ডেকো না। কি করছো কি? চুপ করো তো, আমার টেনশন হচ্ছে। আম্মু রুম থেকে এসে বলল, কি রে, রাখছিস কেন? আরে মা, চলে এসেছো, সবকিছু হয়েছে? জি আম্মু। আম্মু দেখো, ভাবির চোখে পানি। আরে তাই তো, কি হয়েছে মা? কিছু না আম্মু। আমাকে তোমার আম্মুই মনে করো। তোমাকে আমি আমার মেয়ের মধ্যে ভালোবাসি, আর তুমি তো আমার মেয়ে। মায়ের কাছে কিছু লুকাতে নেই, বলো আমাকে। তেমন কিছু না, ওই ওনার জন্য একটু। উনি মানে? আম্মু, মনে হয় ভাইয়ার কথা বলছে ভাবি। কি? ওই হারাম জাতাটা আবার কি করছে? আজকে আমার হাতে পিটানি খাবে নিশ্চিত। ও কি করছে বলো তো? উনি নাকি অন্য মেয়ের সাথে কথা বলবে। এটা শুনে মারিয়াম মুচকি হেসে দিল। মনে মনে ভাবলো, ভাইয়াটাও না ভাবিকে এভাবে কেন কষ্ট দিল। আমার ভাবিটা কত সহজ সরল, কত ভালোবাসে ভাবি আমার ভাইয়াকে, যে অন্য মেয়ের কথা শুনতেই পারে না। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, তবে এখন আমি এই ব্যাপারে ভাবির সাইডে। ভাইয়া এটা একদম ঠিক করেনি। আম্মু একটু রেগে গেল, বলল, এত বড় সাহস ওর! দেখাচ্ছি ওকে, তুমি টেনশন নিও না। আমার মেয়েকে কাঁদানো, ও আসুক আজকে, দেখাচ্ছি মজা। মারিয়াম, ওকে নিয়ে রুমে যা। যাও মা, ফ্রেশ হয়ে নাও, ও আসুক, আমি দেখছি ওকে। আমি একটু পর বাসায় চলে আসলাম। রাস্তায় জ্যাম থাকার কারণে একটু লেট হয়ে গেছে। বাসায় ঢুকতেই ভাবসাব ভালো পেলাম না। আম্মু দেখলাম সামনে সোফাতেই বসে আছে। প্রকৃতি সুবিধার লাগছে না। আমি ভেতরে আসলাম। স্বাভাবিকভাবেই আম্মুকে পার হতে পারলেই সোজা রুমে, কিন্তু তা আর হলো কই। রাফি! আম্মুর ডাকে থেমে গেলাম। সুর শুনে বুঝতে পারলাম অবস্থা ভালো না। হ্যাঁ আম্মু বলো। এদিকে তাকা। হ্যাঁ বলো। কি বলেছিস আফরিনকে? কই কিছু না। কিছু না বলে মেয়েটা এভাবে কাঁদছে কেন? আম্মু আমি তো ফাইজলামি করে বলছি। ও সিরিয়াসলি নিলে আমি কি করব? থাপ্পড় চিনিস? নিজের বউকে অন্য মেয়ের কথা বলিস? এটা ফাসলামো? একটা মেয়ের কাছে এটা কত বড় ব্যাপার তুই জানিস? আমি কি করব, আমি তো ফাইজলামি করছিলাম। আফরিন রুমে গেছে, আমি যেন শুনি তুই ওকে মানিয়ে নিয়েছিস, না হলে আজকে তো খাবার বন্ধ। আফরিন খাটে বসে নাক টানছে। মারিয়াম বুঝিয়ে চলেছে আফরিনকে। ভাবি, ভাইয়া আজকে আসুক, আম্মু ঠিক পেটাবে, চিন্তা করো না। আম্মুকে বলা উচিত হয়নি মনে হয়, উনি আবার ভাববে আমি নালিশ দিয়েছি। বেশ হয়েছে, শখ কত। আমার এত সুন্দরী ভাবিকে রেখে উনি অন্য মেয়ের সাথে কথা বলবে, এটা আমি কিছুতেই মানতে পারবো না। থাক, কিছু বলো না, উনি আবার রাগ করবে। রাগ করলে করবে, আমি ভয় পাই নাকি? আমি রুমে চলে আসলাম। আজকে শুধুই সবার কাছে ঝাড়ি শুনলাম। কেন যে মজা করতে গেছিলাম। রুমে আসতে দেখলাম ওরা দুজনে বসে আছে। আমাকে দেখে মারিয়াম চুপ হয়ে গেল। আমি বললাম, মারিয়াম তুই রুমে যা। মরিয়ম উঠে এসে মুখ ঝাড়ি মেরে চলে গেল। এই মেয়েটাও দিন দিন পেকে যাচ্ছে। আমি আফরিনের দিকে তাকালাম। নিজের দিকে তাকিয়ে আছে, নাক টানছে এখনো। আমি এসে ওর সামনে বসে পড়লাম। আফরিন সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। অভিমান ভেসে উঠছে ওর ব্যবহারে। আমি নিছক ভাবনায় যদিও ডুবে আছি, কিন্তু ওর এমন অভিমান ভরা চেহারা দেখে আমি নির্বাক চাহনিতে তাকিয়ে আছি। কত সুন্দর এ রাগ। মুচকি হাসলাম। আফরিন আমাকে যে ভালোবাসে তা আর বুঝতে বাকি নেই আমার।
যথেষ্ট কারণ থাকে একটা মানুষকে বোঝার জন্যে, তবে আমার এই পিচ্চি বউটা আমাকে এভাবে ভালোবাসবে আমি বুঝতে পারিনি। আমি হালকা স্বরে বললাম, কি গো রাগ করে আছো? আফরিন কোনো কথা বলল না। আমি জানতাম আফরিন এখনই কথা বলবে না। মেয়েদের এই বিষয়টি অনেক ভালো লাগে। আপনি এখন এই মুহূর্তে উঠে চলেও যেতে পারবেন না। আসলে সামনের মানুষটা চায় আপনি তার রাগ ভাঙান, তার অভিমানকে ভালোবাসায় রূপ দিন। এমন মনের ভাষা আপনাকে বুঝতেই হবে, না হলে ভালোবাসা পূর্ণতা পাবে না। যে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমি ওইটা মিন করিনি, আমি ফাইজলামি করছিলাম, সরি, আর হবে না। ছাড়ুন আমাকে। আমাকে কেন জড়িয়ে ধরেছেন? যান না, যান, যার কাছে ইচ্ছা যান। ছাড়ুন বলছি, আমাকে আমাকে ধরবেন না আপনি। আফরিন মুখেই বলে চলেছে, আমাকে ছাড়িয়ে নিতে কোনো চেষ্টাই নেই। ওর অভিমান যেন আমার ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলছে। ওর কানের কাছে মুখ এনে বললাম, আমার পিচ্চি বউটা অনেক রাগ করেছে দেখছি। আমাকে যদি কোনো শাস্তি দিতে চায় আমি রাজি আছি। মাথা পেতে নেব সে শাস্তি। লাগবে না, আমার কোনো কিছুই লাগবে না। আমি তো ভালোবাসার যোগ্য না। আমাকে ভালোবাসার কি আছে? আমার মাঝে তো কিছুই নেই। কে বলেছে কিছু নেই? আমি তো তোমাকে সেদিনই ভালোবেসে ফেলেছিলাম। তোমার এই গোল গোল চোখের মায়ার থেকে আজ পর্যন্ত বের হতে পারিনি আমি। কি করে অন্য কিছু ভাবতে পারি আমি? তুমি জানো না হয়তো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কচু, ভালোবাসলে মাথায় অন্য মেয়ের চিন্তা আসতো না। বুইড়া বেটা কোথাকার, এখন আবার আমাকে সাফাই শোনাতে এসেছে। আমি চলে যাব। আব্বুকে কল করে বলে দিব আমি চলে যাব, আর থাকবো না। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? আমি ঘুমাতে পারবো না কি রাতে? আর আমি জানি তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তুমিও তো আমাকে ভালোবাসো। আইসে, আমি ওনাকে ভালোবাসি, কচুবাসি। এমন লুচুকে কে ভালোবাসবে? আমি কাউকে ভালো টালো বাসি না। আমি বাসায় চলে যাব, কালকেই চলে যাব। সরি তো সোনা। লাগবে না সরি। তাহলে কি লাগবে? আদর? এ কথা শুনতেই দেখলাম আর কিছু বলল না আফরিন। খেয়াল করলাম ও ক্লাস করছে। পাগলি বউ আমার। আমি ওকে আরো জোরে জড়িয়ে ধরে বললাম, কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? এই যে আমার বউটার আদর লাগবে কিনা। জানি না আমি। সত্যি? হুম। আমি ভেবেছিলাম আমার বউটা অনেক রোমান্টিক, কিন্তু এখন দেখছি একটু রোমান্টিক না। আফরিন আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কে তাহলে রোমান্টিক? কে সে তো জানি না। আমি রোমান্টিক না। তাহলে আমার কাছে কি করছেন? যান, যে রোমান্টিক তার কাছে যান। বোঝো ঠেলা। ভাইরে ভাই, মেয়েদের রাগ কি সবসময় প্রস্তুত থাকে নাকি? কিছু একটা বললেই যখন তখন রেগে যায়। আগের রাগই থামাতে পারলাম না, এখন আবার এটা। আমি বললাম, ও বউ, কালকে আমি তোমাকে রেখে আসবো কেমন? তুমি যখন বাসায় যেতে চাইছো তাহলে কাল রেখে আসবো। আফরিন আমার দিকে ঘুরে তাকালো। ওর এই তাকানোর মাঝে একটা আলাদা প্রশ্ন লুকিয়ে আছে, সেটা আমি জানি না কি। হয়তো বোঝাতে চাচ্ছে আমি একা না, তোমাকে সাথে থাকতে হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বলে উঠলাম, ওভাবে তাকিয়ে লাভ নেই, কালকে নিয়ে যাব। আমি জানি তুমি বাসায় যাওয়ার জন্য মন খারাপ করে আছো, আর আমার একদম ভালো লাগে না আমার বউটা এভাবে মন খারাপ করে থাকলে। কালকে রেডি থেকো, সব কিছু গুছিয়ে নিও আজকেই। আমি সকালে তোমাকে দিয়ে আসবো কেমন? আফরিন কিছুই বলল না। আমি জানি ও এখন কিছু বলবে না, মেয়েরা এমনই, মুখে কিছুই বলবে না। আমি ওকে ছেড়ে নিচে নেমে আসলাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। বউটার রাগ ভাঙাতে এখনই মন চাইলো না। ও ভেবেছে কাল ওকে একাই রেখে আসবো। হে হে, আমিও তো থাকবো ওর সাথে। ও ছাড়া আমার কি একা থাকার উপায় আছে নাকি? তবে এখনই ওকে কিছু বলা যাবে না, কালকে একবারে রাগ ভাঙাবো। হে হে হে। আফরিন খাটের উপর বসে আছে, চোখ থেকে পানি পড়ছে। হাত দিয়ে মুছতে মুছতে আফরিন ভাবছে, লুচু একটা আমাকে একা রেখে চলে আসবে। আমাকে একটুও ভালোবাসে না, আমার কথা একটুও ভাবে না। আমি একা থাকবো কিভাবে? আমি একা থাকতে পারবো না। আমার মন একটুও বোঝার চেষ্টা করে না। বুইড়া বেটা আমাকে না ভালোবাসলে বিয়ে করছে কেন? আমি একা থাকতে পারবো না, পারবো না।
আমার রাতে তো ঘুমই আসবে না। লুচুটার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসবে না। এই কয়দিনে আমার সব কিছুতেই ওর অস্তিত্ব অনুভব হয়। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। কেন বলছে না ও? রাতে আফরিন খাবার খেয়ে চুপচাপ রুমে এসে শুয়ে পড়েছে। আমি বুঝতে পারছি ওর মন খারাপ। সারাদিন ও রুম থেকে বের হয়নি। আমি আম্মুকে সবটাই বলেছি, তাই ওনারাও তেমন কিছু বলেনি। আমি এদিকে আগে থেকেই আমার ব্যাগটা গাড়িতে রেখে এসেছি, যাতে আফরিন না দেখতে পারে আর না বুঝতে পারে। খাবার শেষ করে আমিও রুমে চলে আসলাম। বাবা বউটা আমার শুয়ে পড়েছে দেখি আমি লাইটটা অফ করে পাশে শুয়ে পড়লাম। বউ আমার ঘুমের ভান করছে আমি জানি। আমি বলে উঠলাম, সব কিছু গুছিয়ে নিছো? কাল কিন্তু সকালে যাব। হুম তুই খুশি তো? হুম আচ্ছা ঘুমিয়ে পড়ো। হুম কি হলো হুম হুম করছো যে? কথা বলছো না যে? এমনি। কি হয়েছে আফরিন? দেখি এদিকে আসো। না, আসবো না। কেন? আমার ইচ্ছা তাই। আমি মুচকি আসলাম যেন আফরিন ঠিক না পেয়ে যায়। হাসিটা চেপে রেখে বললাম, কাল চলে যাবে, আমি তো একা থাকবো এই কদিন, আমাকে একটু জড়িয়ে ধরে শোও না। পারবো না, লাগবে না এখন এসব ন্যাকামি। তাহলে আমি জড়িয়ে ধরি? না, কেউ যেন আমাকে টাচ না করে। কেন? এমনি। এভাবেই কিছুক্ষণ কথা কাটাকাটির পর দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছি না। রাত 12টা বেজে গেছে, আমার ঘুম আসছে না। ওদিকে আফরিনের ঘুমও নেই, আমি বুঝতে পারছি। আমি জানি ও নিজেও ঘুমাতে পারছে না। আমাকে জড়িয়ে না ধরলে ওর ঘুম আসে না। আমি বললাম, কেউ আমাকে জড়িয়ে ধরলে ধরতে পারে, আবার ঘুম আসছে না। কোনো উত্তর নেই। 10 মিনিট পর আচমকা আফরিন আমার বুকে যেন লুকিয়ে পড়ল। আমার জামাটা খামচে ধরে আমাকে যেন নিজের করে নিয়েছে আফরিন। আমি হেসে উঠলাম। আফরিন আর কোনো কথা বলল না। পাগলিটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়েছে। আমি ওর কপালে একটু চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। এমন পাগলিকে কেউ না ভালোবেসে রাখতে পারে বলুন? আমিও কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে মারিয়ামের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আফরিন পাশে নেই। মারিয়াম আমার পাশে বসে বলল, ভাইয়া ওঠ জলদি। কিরে কি হলো? দেখ ভাবি কি করছে। কি করছে? ব্যাগ গুছাচ্ছে, বাসায় যাবে মনে হয়। কালকে তুই ভাবিকে মানাতে পারিসনি? মুচকি হাসলাম, বললাম, এত ভালো কথা, তুই এমন ভয় পাচ্ছিস কেন? এটা কোনো ভালো কথা? আরে ওর বাসার সবার কথা মনে পড়ছে হয়তো, তাই যাচ্ছে। আর আমাকে বলেছিল, আমি বলেছি সকালে দিয়ে আসবো। তুই দিয়ে চলে আসবি নাকি? দেখা যাক কি করি, সর আমি ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। আফরিন সবকিছু শেষে খাটের উপর বসে পড়লো। মারিয়াম কাছে এসে বলল, ভাবি তুমি রাগ করে যাচ্ছ তাই না? না না, আমি বুঝতে পারছি। ভাইয়াটাও না তোমাকে মানাতেও পারলো না। আচ্ছা তুমি ভাইয়াকে ছাড়া একা থাকতে পারবে তো? কেন পারবো না? সবাই যদি পারে আমিও পারবো। আমি একা থাকতে পারবো। তুমি চিন্তা করো না। যার চিন্তা করার কথা সে তো কখনো বুঝলো না। আমি ভাইয়াকে বলছি, দাঁড়াও, না হলে আম্মুকে বলি, একদম ভাইয়াকে টাইট দিয়ে দেবে। না না থাক, তোমাকে এসব করতে হবে না। সবাই নিজের মতো চলে, আমাদের উচিত না তাকে জোর করা। জোর করে কিছুই হয় না, থাকতে দাও। যার যেমন ইচ্ছে সে সেভাবেই থাক, আমার কি। আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম দুজনে বসে আছে খাটে। মারিয়াম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হেহে, বেচারাটাকে ও আচ্ছা বুদ্ধ বানিয়েছি। দেখলাম আফরিন বসে আছে, বোরখা পরে আছে। আমার বউটা কিউট লাগছে হেব্বি, চোখ দুটো ফুলে আছে। পাগলিটা কেঁদেছে মনে হচ্ছে। আমার কষ্ট হচ্ছে, তবে আর একটু, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি দ্রুত একটা শার্ট আর একটা প্যান্ট পরে নর্মালি রেডি হয়ে নিলাম, যেন আফরিন বুঝতে না পারে। তারপর এসে বললাম, আমি ব্যাগ নিয়ে গাইতে যাচ্ছি, চলে এসো। আফরিন বলল, মারিয়াম ভালো থেকো, ওনার খেয়াল রেখো। ভাবি তুমি আসবে কবে? দেখি কবে আসা যায়। আচ্ছা আম্মু কই? নিচে আছে, চলো। আফরিন নিচে আসতে আম্মু উঠে এসে বলল, সাবধানে যেও মা, আর পৌঁছে আমাকে কল করবে কিন্তু। ঠিক আছে আম্মু, আপনারাও সাবধানে থাকবেন। আব্বু কই? উনি অফিসে গেছে, তবে তোমাকে বলে গিয়েছে যেন সাবধানে যায় আর জলদি ফিরে আসো। ঠিক আছে, টাটা। ওকে বাই। আমি বসে আছি, আফরিন চলে এসেছে। মারিয়াম ওকে উঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিলাম আমার শ্বশুরবাড়ি। হেহে, ভারী মজা লাগছে। আফরিন আমার পাশে চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। তবে ওর এই নীরবতার মাঝেও কেমন ভালো লাগা কাজ করে। আমিও আর জোর করে কথা বললাম না। আফরিন বাইরের দিকে তাকিয়ে আছে।
যেন প্রকৃতির সাথে মিশে গেছে বউটা। সারা পথার কোনো কথাই বলেনি আফরিন। দুপুরের আগেই আমরা চলে আসছি। বেশি দূরেও না বাসা, জ্যাম না থাকলে আরও আগে চলে আসতাম। আফরিন গাড়ি থেকে নামতেই দুজন লোক এসে দাঁড়িয়ে গেল লাগেজ নেওয়ার জন্যে। আমি ইশারা করে বললাম গাড়ির ডিকিতে আছে। এনারা ব্যাগগুলো নিয়ে গেল। আমরা গাড়ি থেকে নামতে শ্বশুর আর শাশুড়ি আম্মু আমাদের কাছে চলে আসলো। মেয়েকে পেয়ে শাশুড়ি তো জড়িয়ে ধরেছে। শ্বশুর আব্বা বলল, কেমন আছো বাবা? খুব ভালো আব্বা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরো আগে আসলে না কেন? আমরা তো ভেবেছি আরো আগেই চলে আসবে। হ্যাঁ, একটু কাজ ছিল তাই লেট হয়ে গেছে। ওকে, এখন এসেই যখন পড়েছে চলো ভেতরে গিয়ে কথা বলি। আসো আসো, এই যে শুনছো, মেয়েকে নিয়ে ভেতরে আসো। আমি সোফায় বসে ওনাদের সাথে গল্প করতে থাকলাম। আফরিন রুমে চলে গেছে। একটু পর ফ্রেশ হয়ে দেখলাম আফরিন নিচে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে কেমন করে যেন। না আছে এই চাহনিতে রাগ, না আছে অভিমান। কেমন জানি এক অসহায় এই চাহনি, যেন বলছে থেকে যাও আমার কাছে। আমি বুঝতে না পারলেও আমার মন যেন বুঝে গেছে। শাশুড়ি বলল, কি খাবে বলো, কফি করে আনি? না না আম্মা, এখন কিছুই খাবো না। আফরিন বলে উঠল, দরকার নেই আম্মু, উনি খুব ব্যস্ত মানুষ, উনি তো আর থাকতে আসেননি, কিছু দিতে হবে না। এই কথা শুনে ওনারা হেসে দিল। আমিও মুচকি হাসলাম। আফরিন বলল, কি হলো, সবাই হাসছো কেন? আমি কি জোকস বললাম নাকি? কি বলছিস তুই এসব? আম্মু ঠিকই বলছি আমি। তুইও না? রাফি বাবা যাও ফ্রেশ হয়ে নাও, আফরিন ওকে নিয়ে যা। ওনারা চলে গেল। আমি বসে আছি। আফরিন বলল, আপনি বসে আছেন যে, যান না, চলে যান। তাড়িয়ে দিচ্ছ? আপনি নিজেই তো যাচ্ছেন, তাড়াতে যাব কেন? যদি থাকতে চাই রাখবে? আফরিন চুপ মেরে গেল। আমি জানি এই নীরবতার মানে। মুচকি হেসে বললাম, চলো দেখি আমার বইয়ের রুম কোনটা। আমি এখনো সেটাই দেখলাম না। দরকার নেই, দেখা লাগবে না। বললেই হলো, সরো আমি নিজেই যাচ্ছি। আমি রুমে চলে আসলাম। আরফিন আমার পেছন থেকে রুমে চলে আসলো। আফরিন পেছন থেকে বলল, আপনি এখানে এখানে কেন আছেন? বাড়ি আমার শ্বশুরবাড়ি, আমি থাকবো না? না, আপনি থাকবেন না। বললেই হলো। ফ্রেশ হতে ঢুকে গেলাম আমি। আফরিন দাঁড়িয়ে আছে খাটের উপর, এসে বসে গেল। আফরিন কান্না পাচ্ছে খুব। বজ্জাত বর কোথাকার, থাকবে না যখন তখন এইভাবে আমাকে কষ্ট দিচ্ছে কেন? আমি কিভাবে থাকবো একা একা? হঠাৎ আফরিনের চোখ গেল বেডের সাইডে। আফরিন অবাক হয়ে দেখলো, এ কি, এখানে 3টা ব্যাগ কেন? আমি তো 2টা এসেছিলাম, বাকি আরেকটা কই থেকে আসলো? আর এটা তো আমার না, তাহলে এটা কার? আফরিন জলদি করে ব্যাগটা খুলে দেখলো। খুলতেই অবাক হয়ে গেল আফরিন। আফরিনের চোখ থেকে পানি পড়ছে। লুচু বর কোথাকার, আমাকে মিথ্যা কথা বলা, তাই না? দেখাচ্ছি মজা। আফরিন কান্না করছে, কিন্তু ওর মুখে এক আলাদা আনন্দ দেখা যাচ্ছে। হ্যাঁ, ও বুঝতে পেরেছে আমিও এখানে ওর সাথে থাকবো। আফরিন এক দৌড়ে বাথরুমে চলে আসলো। আমি শাওয়ার নিচ্ছিলাম। এভাবে আফরিন ভেতরে চলে আসবে বুঝতে পারিনি, লকও করিনি। আমি একটু লজ্জা পেলাম। যতই বউ হোক, এখন ওই পর্যায়ে যাইনি আর কি। আফরিনের সেদিকে কোনো খেয়ালই নেই দেখছি। বউ আমার কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে, আর মুখে হাসি দেখা। বুঝতে পারলাম সবটা জেনে গেছে। আমি কিছু বলার আগে আফরিন আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি মুচকি এসে ওকে জড়িয়ে ধরলাম। অনেক সময় রাগ অভিমান অনুভূতির মাধ্যমে দূর হয়ে যায়, আলাদা করে কিছু বোঝানো লাগে না। আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে বলল, আমাকে মিথ্যা কথা কেন বললেন? সরি, আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কুত্তা একটা, আমি তোকে মেরে ফেলবো। জানেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারি না? জানি তো। আমাকে কষ্ট দিতে ভালো লাগে, তাই না? সরি আর হবে না। আর কখনো এমনটা করলে মেরে ফেলবো একদম। আচ্ছা ঠিক আছে। আমি আর আফরিন দুজনেই ভিজে গেছি, দুজন দুজনের সাথে যেন মিশে গেছি। আমি আস্তে করে আফরিনের কানে বললাম, নিচে তাকিও না। আফরিন আমার দিকে তাকিয়ে বলল, কেন তাকিও না প্লিজ। কেন বলো তো, নিচে কি আছে? যা থাকার তাই আছে। এখন থাকলে আমি শেষ। আচ্ছা আমি দেখি কি। আমি আফরিনের মুখটি তুলে ধরে বললাম, না না, এখন তাকানো যাবে না। কেন? ছাড়ো, আমাকে দেখতে দাও। আবার কি লুকাচ্ছ? এটা লুকানোরই জিনিস, ফাঁস হয়ে গেলে বিপদ। ছাড়ো না, আমাকে দেখতে দিন বলছি। বোঝার চেষ্টা করো। না, করব না। কি এমন আছে যে আমি দেখতে পারবো না? আমি দেখবই। একটু বোঝার চেষ্টা করো। ছাড়ুন বলছি। আফরিন আমার হাতে হালকা কামড় দিয়ে ছুটে গেল।
বোঝো ঠেলা। আফরিন যখন আমার উপর লাফিয়ে পড়েছে তখন পরনের তোয়ালেটা টুপ করে নিচে পড়ে গেছিল। এখন আর কি করার, নিজেরই তো বউ, একদিন তো দেখারই ছিল। লজ্জায় লাল হয়ে গেছে, আমি চোখ বুজে আছি। কি ব্যাপার, আফরিন কিছুই বলছে না যে? শুধু শাওয়ারের পানির আওয়াজে ভেসে চলেছে। আমি আস্তে আস্তে চোখ খুলে ফেললাম। চোখ খুলতে আমি অবাক, এই কি, আফরিন নিজের শাড়িটা খুলে ফেলেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভাই, কি থেকে কি ঘটে গেল? জীবনে এভাবে সবকিছু ঘটে যাবে কে জানতো। আমাকে আচমকা জড়িয়ে ধরলো আফরিন। বুঝতে পারলাম আফরিনের শরীর কাঁপছে। ওর উষ্ণ শরীর যেন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত হয়ে উঠেছে। আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমার ভিতর যেন সবকিছু দিশেহারা হয়ে উঠেছে। যৌবনের ঝড় যেন আছড়ে পড়েছে কুলে। আমি আফরিনকে নিলাম। আপনারাও দেখছি মজে গেছেন, আপনারাও কম না। যান যান, আর দেখা লাগবে না, পরের গল্পে দেখা হবে। চোখ বন্ধ করুন।